নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেয়ে সেই উঠবে ওরে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেয়ে সেই উঠবে ওরে। আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরি সে দুঃখ তোর সবেই সবে, ওরে মন হবেই হবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখিবি সবাই আসবে সেজে। ঘন্টা যখন উঠবে বেজে দেখিবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। শক্তিমান তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেটার। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। শাসনে যতই ফেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ফেরো আছে বল দুর্বলেরও। পাওনা যতই বড়, পাওনা যতই বড়, আছে ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরে খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি
ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো নাই, আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো নাই। এখন ওরা যতই গড় যাবে ভাই তন্দ্রা ততই ছুটবে মোদের, তন্দ্রা ততই ছুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। ওরা ভাঙতে যতই চাবে জোরে গড়বে ততই দ্বিগুণ করে, ভাঙতে যতই চাবে জোরে গড়বে ততই দ্বিগুণ করে। ওরা যতই রাগে মারবে রে ঘাত ততই যে ঢেউ উঠবে ওরে, ততই যে ঢেউ উঠবে। ওরা ভরসা না ছাড়িস কভু জেগে আছেন জগৎ প্রভু, ভরসা না ছাড়িস কভু জেগে আছেন জগৎ প্রভু। ওরা ধর্ম যতই দলবে ততই ধুলায় ধ্বজা লুটবে ওদের, ধুলায় ধ্বজা লুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন,
করিব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, মা গো, ভাবনা কেন, মা গো, ভাবনা কেন। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। মেঘ ডাকে বাতাস কাঁপে, মেঘ ডাকে বাতাস কাঁপে গুরু গুরু গর্জনে। পাহাড়ে আজ পাতার নাচন তুলছে পাইন বনে। মেঘ ডাকে বাতাস কাঁপে গুরু গুরু গর্জনে। পাহাড়ে আজ পাতার নাচন তুলছে পাইন বনে। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। পাহাড় ঘেরা নীল আকাশে, পাহাড় ঘেরা নীল আকাশে রোদের দেখা নাই। মেঘ বৃষ্টিতে মেঘ মল্লার সূর্য পেল ঠাই।
পাহাড় ঘেরা নীল আকাশে রোদের দেখা নাই, মেঘ বৃষ্টিতে মেঘ মল্লার সূর্য পেল ঠাই। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে। আমার আমি হারিয়ে যাক। আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমার আমার চন্দ্র সূর্য জীবনে আনুক জয়। আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমার আমার চন্দ্র সূর্য জীবনে আনুক জয়। আমার যত অরুণ কিরণ আসুক তোমার ঘরে, তোমার সকল ঝড়ের তুফান আসুক আমার তরে। আমার আমি হারিয়ে যাক। আমি নিলাম অমাবস্যা, তুমি হও সুমহান, তোমার আপন সৃষ্টি মাঝারে বাজুক ঐকতান। আমি নিলাম অমাবস্যা, তুমি হও সুমহান, তোমার আপন সৃষ্টি মাঝারে বাজুক ঐকতান। আমার থাকুক ক্ষুধা তৃষা, তোমায় দিলাম আলো, আমার সকল দহন দিয়ে মানবিক দীপ জ্বালো। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে।
রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্টু মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি। রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্টু মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি। এটাই মোদের ঘর সংসার, এটাই আলোর মায়া, এতেই কাটে সকাল সন্ধে জীবনের দেওয়া নেওয়া। এটাই মোদের ঘর সংসার, এটাই আলোর মায়া, এতেই কাটে সকাল সন্ধে জীবনের দেওয়া নেওয়া। রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্টু মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি। দুষ্টু মিষ্টি রোদ বৃষ্টি মেঘ বৃষ্টির মাঝে, তোমার আমার সকল সৃষ্টি সুর সৃষ্টির সাজে। দুষ্টু মিষ্টি রোদ বৃষ্টি মেঘ বৃষ্টির মাঝে, তোমার আমার সকল সৃষ্টি সুর সৃষ্টির সাজে। তুমি আমি সবাই আপন মনুষ্যত্বের মেলা, সুর সৃষ্টি নিজ কৃষ্টি দিন যাপনের খেলা। তুমি আমি সবাই আপন মনুষ্যত্বের মেলা, সুর সৃষ্টি নিজ কৃষ্টি দিন যাপনের খেলা। রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্টু মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি। এটাই মোদের ঘর সংসার, এটাই আলোর মায়া, এতেই কাটে সকাল সন্ধে জীবনের দেওয়া নেওয়া। এটাই মোদের ঘর সংসার, এটাই আলোর মায়া, এতেই কাটে সকাল সন্ধে জীবনের দেওয়া নেওয়া। রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্টু মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি। রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্টু মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি। তোমার আমার মনের ভাষা, তোমার আমার গভীর আশা, তোমার আমার মনের ভাষা, তোমার আমার গভীর আশা। ভালোবাসো ভালোবাসো মন দিয়ে ভালোবেসো, ভালোবাসো ভালোবাসো ঝর্ণা দিয়ে এসো। ভালোবাসো ভালোবাসো মন দিয়ে ভালোবাসো, এসো 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 ঝর্ণা দিয়ে এসো। চলো যাই চলো যাই চলো যাই চলো যাই। ধিনক তিতাং ধিনক তিতাং ধিনক তিতাং তা, ধিনক তিতাং ধিনক তিতাং ধিনক তিতাং ধা। তোমার কোলে আওয়াজ তোলে, তোমার কোলে আওয়াজ তোলে ছোট্ট শিশুর ভাষা। ভালোবাসি স্বর্গভূমি সেই তো মোদের আশা, ছোট্ট শিশুর ভাষা। ভালোবাসি স্বর্গভূমি সেই তো মোদের আশা। চলো যা
খুঁজে নাও, নিজেকে যদি ভালোবাসো গর্ব করে যাও। তুমি জীবন, তুমি জীবন, তুমি ধ্রুব তারা, তুমি জীবন, তুমি জীবন, তুমি সকল ধারা। তুমি জীবন, তুমি জীবন, তুমি ধ্রুব তারা, তুমি জীবন, তুমি জীবন, তুমি সর্বধারা। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই। ধিন্তি নাতিন, ধিন্তি নাতিন, তিতাং তিতাং থা, তা ধিন ধিন, তা ধিন ধিন, মামা গরে সা। ধিন্তি নাতিন, ধিন্তি নাতিন, তিতাং তিতাং ধা, নি রে রে, মামা গরে সা। চলো চলো যাই, চলো চলো যাই, চলো চলো যাই। আর না বাই বাই, আর না বাই বাই, আর না বাই বাই। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে। ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে। ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা। ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা, মাটির ঘরে আলোর ভরে যেন জোছনা জোছনা। সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা, মাটির ঘরে আলোর ভরে চাঁদের ঠিকানা। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা। ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। রাত শুধু জেগে রয়, রাত তবু কথা কয়, সকালেও কথা হয়, সকালে কথা হয়। রাত শুধু জেগে রয়, রাত তবু কথা কয়, সকালেও কথা হয়, সকালে কথা হয়। কিন্তু বিকেলটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে আমার বিকেলটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে তোমার বিকেলটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে শৈশব বেলাটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে তোমার বিকেলটা, হারিয়ে গেছে শৈশব বেলাটা, হারিয়ে গেছে। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে। ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ।
মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা। ঢুকে পড়েছে চাঁদ, 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 ঢুকে পড়েছে চাঁদ। ধ্রুব তারা তুমি কেন হলে না আমার জীবনের চাঁদ? কেন শান্তির সিঁড়ি কাটলো, কেন চললো বিবাদ? ধ্রুব তারা তুমি কেন হলে না আমার জীবনের চাঁদ? কেন শান্তির সিঁড়ি কাটলো, কেন চললো বিবাদ? মেঘের ঈশান কোণে কেন ঝড় শুধু বয়ে যায়? মেঘের ঈশান কোণে কেন ঝড় শুধু বয়ে যায়? আকাশ থেকে মর্ত পাতাল বিশ্বাস যেন রয়। স্বপ্নের তারা কোথায় তুমি, কেন মুখ ঢাকলে? মেঘের ধুলিকে ধুলো মাখা হয়ে কোন দিকে থাকলে? স্বপ্নের তারা কোথায় তুমি, কেন মুখ ঢাকলে? মেঘের ধুলিকে ধুলো মাখা হয়ে কোন দিকে থাকলে? ঝটপট করে স্নান করে নাও, সাদা মেঘে মাখো সাবান। ধপ ধপে চেহারায় উজ্জ্বল তুমি হও মৃহমান। স্বপ্নের তারা কোথায় তুমি, স্বপ্নের তারা কোথায় তুমি, কেন মুখ তুমি ঢাকলে? মেঘের ধুলিতে ধুলি কণা হয়ে কেন যে নিজে থাকলে? মেঘের ধুলিতে ধুলি কণা হয়ে কেন যে নিজে থাকলে? স্বপ্নের তারা কোথায় তুমি, কেন মুখ ঢাকলে? মেঘের ধুলিকে ধুলি কণা হয়ে কেন যে নিজে থাকলে? স্বপ্নের তারা কোথায় তুমি, কেন মুখ ঢাকলে? মেঘের ধুলিকে ধুলি কণা হয়ে কেন যে নিজে থাকলে? স্বচ্ছ আকাশে জল জল করে মনে হয় যেন হিরে। স্বচ্ছ আকাশে জল জল করে মনে হয় যেন হিরে। তোমায় দেখে মনে ভাবি ধ্রুব তারা এসো ফিরে। তোমার আশ্রয় দাও না আমায়, আমার ঘরে এসো। বুঝতে পারবে বাস্তব তখন মিষ্টি মিষ্টি হেসো। বুঝতে পারবে তখন বাস্তব মিটি মিটি হেসো।
বুঝতে পারবে তখন বাস্তব, মিটি মিটি হেসো। ঢাক বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, ঢাক বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে। পাহাড় জাগে মাটি জাগে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, হামর পাহাড় আমার বাংলা জয় বাংলা রে, হামর পাহাড় জয় বাংলা জয় বাংলা রে, হামর পাহাড় জয় বাংলা জয় বাংলা রে। ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া ধামে। বাজে 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 বাগমন্ডি বাজে, বাজে 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 বান্দোয়ানেও বাজে, বাজে 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 কালিম্পংয়েও বাজে, বাজে 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 হামর পাহাড় জাগে। মিরকে জাগে পাহাড় জাগে, মিরকে জাগে পাহাড় জাগে কার্শিয়াংয়ের গান। তোমার আমার মেলবন্ধনে জাগে নতুন প্রাণ। মিরকে জাগে পাহাড় জাগে, মিরকে জাগে পাহাড় জাগে কার্শিয়াংয়ের গান। তোমার আমার মেলবন্ধনে জাগে নতুন প্রাণ। চোখের তারায় উষ্ণ হাসি আসে প্রাণের প্লাবন, চোখের তারায় মিষ্টি ছায়ায় নববর্ষের শ্রাবণ। চোখের তারায় উষ্ণ হাসি আসে প্রাণের প্লাবন, চোখের তারায় মিষ্টি ছায়ায় নববর্ষের শ্রাবণ। ঢাক বাজে মাদল বাজে 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 রে, বাঁশি বাজে সুর বাজে তালে তালে রে। ঢাক বাজে মাদল বাজে 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 রে, বাঁশি বাজে সুর বাজে তালে তালে রে। পাহাড় জাগে মাটি জাগে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, হামর পাহাড় আমার বাংলা জয় বাংলা রে, হামর পাহাড় জয় বাংলা জয় বাংলা রে, হামর পাহাড় জয় বাংলা জয় বাংলা রে। ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে, বাঁশি বাজে সুর বাজে তালে তালে রে। ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। সকল বাধা ছিন্ন করে যাবে যৌবন নতুন
সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে বুকের ভাঙা পাঁজর সরিয়ে বুকের ভাঙা পাঁজর সরিয়ে বাংলা জাগবে বিশ্বের ভোরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে মুছে যাক যত আছে দুঃখ যে অন্তরে বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে মুছে যাক যত আছে দুঃখ যে অন্তরে ভেঙে যাওয়া মন আর স্বপ্নকে সঞ্চয় করে বিশ্ব বাংলা আসবে বাংলার দ্বারে ভেঙে যাওয়া মন আর স্বপ্নকে সঞ্চয় করে বিশ্ব বাংলা আসবে বাংলার দ্বারে বুকের ভাঙা পাঁজর সরিয়ে বাংলা জাগবে বিশ্বের ভোরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে ছুঁড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি ছুঁড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি আকাঙ্ক্ষা নয় চাই জীবনেরই ভাষা ঐশ্বর্য নয় চাই দীপ্ত প্রত্যাশা আকাঙ্ক্ষা নয় চাই জীবনেরই ভাষা ঐশ্বর্য নয় চাই দীপ্ত প্রত্যাশা সব বাধা বিপদ ছিন্ন করে বাংলা জাগবে বিশ্বের ভোরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে বুকের ভাঙা পাঁজর সরিয়ে বুকের ভাঙা পাঁজর সরিয়ে বাংলা জাগবে বিশ্বের ভোরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে জাগবে যৌবন নতুন
জাগরে 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 আমাকে অরূপ রায় একটা ইনফরমেশন দিল, যেটা মিডিয়া জানতে চেয়েছে তার কাছে, জাগরে জাগরে যে আমরা এই জাগরে, অবস্থানটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি বসেছি না অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা জানেন আমার দুটো দায়িত্ব আছে। একটা হচ্ছে আমি বাংলার চিফ মিনিস্টার, সুতরাং বাংলার মানুষের প্রতি অবিচার হলে আমার ওপর একটা দায়বদ্ধতা থাকে মানুষের সেই দায়িত্বটা পালন করার। দুই হচ্ছে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং এই সরকার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। তাই আজকের এই ধর্নাটা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে না করে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি। তার কারণ আপনারা আমাদের দলের সিম্বলটা দেখতে পাচ্ছেন। সুতরাং আমি ডাবল ডিউটি পালন করছি, কিন্তু আমি বিজেপির মতো গভর্নমেন্টের টাকা খরচ করে মিসইউজ করে এসব করি না। এবং তাই এটা আমাদের দলের প্রোগ্রাম, বাট আমি সরকারের পক্ষ থেকে আছি, আমাদের সব মন্ত্রীরাও আছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সামনে সংবিধান আছে। সংবিধান তারাই রাখে যারা ভারতবর্ষের গণতন্ত্রকে শ্রদ্ধা করে, ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা করে, ভারতবর্ষের নাগরিকত্ব, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করবার জন্যে বাংলার বঞ্চনার প্রতিবাদে সেভ ইন্ডিয়া, সেভ ডেমোক্রেসি এইসব ইস্যু নিয়ে আজকে আমরা এখানে বসেছি। আমার চুলগুলো না শুধু উড়ে যায়, এত অসভ্য আমার কিছু ছোট ছোট চুল উঠেছে এত সামনের দিকটা শুধু উড়ে যায়, শুধু উড়ে যায়। আমি এদিকও করতে পারি না, কখন এদিক করি কখন ওদিক করি, পিছতেই খাই। আমি দেখলাম রাষ্ট্রপতি 4টে টিপ লাগিয়েছে না, চুলটাকে সুন্দর মানে আছে তো সাথে, এবং মানে এটাকে চুলটাকে ভালো করে বাঁধার জন্য। মিডিয়া এটা কেন করেছে? এটা কি আর্মি করেছে? সিপিকে বল কেন? গান্ধীজির ওখান থেকে যখন আমরা করি তখন থেকে কিছু একটা কায়দা করে আমাদের এখান থেকে নেটই পাওয়া যাচ্ছে না, কোনো সাংবাদিক, কোনো চ্যানেল, কেউ। দিস ইজ ভেরি ব্যাড। এখানে দেখো আমরা এখানে এভাবে করছি, আর এখানে তুমি যদি পুরো নেটটাকেই ডিসকানেক্ট করে দাও, ইভেন সাংবাদিকরা পর্যন্ত পাচ্ছে না। দিস ইজ ভেরি ব্যাড, টু ব্যাড। ঠিক আছে, মাইকটা বন্ধ।
আজকে যেমন অন্নপূর্ণা পুজোর অষ্টমী, তেমনি রমজান মাস চলছে, অনেকেই রোজা করে থাকেন, উপোস করে থাকেন। যারা রোজা করে আছেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে রোজা ভাঙার। তাদের অরূপ এবং ববি দুজনে মিলে বিকেলবেলায় ঠিক টাইম মতো জায়গায় নিয়ে যাবে এবং রোজা ভাঙানোর সব ব্যবস্থা করা আছে। শ্রুতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। ঘরে হয়ে ঘরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে। ঘরে হয়ে ঘরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। প্রাণের মাঝে থেকে থেকে আই বলে ওই ডেকেছে কে। প্রাণের মাঝে
ভাসে ভাইয়ের ভাসে ভাইকে দেখে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে কতদিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে কতদিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে এবার তোর মরা গাঙে পান এসেছে জয় মা বলে ভাষা তোরি এবার তোর মরা গাঙে পান এসেছে জয় মা বলে ভাষা তোরি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি তোরা সবাই মিলে বৈঠানে রে খুলে ফেল সব দৌড়াদৌড়ি এবার তোর মরা গাঙে পান এসেছে জয় মা বলে ভাষা তোরি এবার তোর মরা গাঙে পান এসেছে জয় মা বলে ভাষা তোরি দিনে বাড়লো দেনা উভয় করলি নে কেউ বেচা কেনা হাতে নাই রে কড়া কুড়ি দিনে দিনে বাড়লো দেনা উভয় করলি নে কেউ বেচা কেনা হাতে নাই রে কড়া কুড়ি হাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে ওরে দে খুলে দে পাল তুলে দে যা হয় হবে বাঁচি মরি এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি
আশা, বাঙালির গান বাঙালির ভাষা, বাঙালির মন বাঙালির আশা, বাঙালির গান বাঙালির ভাষা। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্না কাটি ধরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। শক্ত যাতাই সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে, শক্ত যাতাই সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে, সহজ পথে চলবো ভেবে, পড়ব না ফাঁকের পরে, পড়ব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের, এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের, এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে
দুর্বলেরও শাসনে যতই ফেরো আছে বল দুর্বলেরও হও না যতই বড় হও না যতই বড় আছে ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে বোঝা তোর ভারী হলে বোঝা তোর ভারী হলে ছুটবে তোরে খান পৃথিবীর বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান পৃথিবীর বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ ওরে ওই উঠেছে শঙ্খ বেজে খুলল দুয়ার মন্দিরে যে লগ্ন বয়ে যায় পাছে ভাই কোথায় পূজার অর্ঘ এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর্গ আজ নিতেও হবে আজ দিতেও হবে দেরি কেন করিস তবে বাঁচতে যদি হয় বেঁচে নে মরতে হয় তো মর্গ এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো জাগরে 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 মধুর স্নেহ জাগরে 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 হৃদয়টা খোলা রাখো রে জাগরে 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 জয়ী হও জয়ী হও জয়ী হও জয় 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 রে জয় 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 রে মাটি দিল চেতনা হাওয়া দিল নিশানা আকাশ দিল বৃষ্টি সবুজ হলো সৃষ্টি সবার মাঝে একতা সামনের গান শুধু গাই রে সবার মাঝে একতা সামনের গান শুধু গাই রে জাগরে 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 সভ্যতা সংস্কৃতির ধারে ফিরে যেন আসি বারে বারে পৃথিবীটা ভাগ করো না 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 ভেঙো না ভেঙো না সবারে করো আহ্বান সবারে আপন করে নাও রে সবারে করো আহ্বান সবারে আপন করে নাও রে জাগরে 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 জাগরে
জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরে হয়ে ঘরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, ঘরে হয়ে ঘরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, সেই গভীর স্বরে উদাস করে আয় কে কারে ধরে রাখে, সেই গভীর স্বরে উদাস করে আয় কে কারে ধরে রাখে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। যেখানে থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, যেখানে থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, সেই প্রাণে প্রাণে টেনে আনে, সেই প্রাণে বেদন জানে নাকে, সেই প্রাণে প্রাণে টেনে আনে, সেই প্রাণে বেদন জানে নাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। মানবমান গেছে বুঝে, নয়নের জল গেছে বুঝে, মানবমান গেছে বুঝে, নয়নের জল গেছে বুঝে, সেই নবীন আসে হৃদয় ভাসে ভাইয়ের ভাসে ভাইকে দেখে, সেই নবীন আসে হৃদয় ভাসে ভাইয়ের ভাসে ভাইকে দেখে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। কতদিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, কতদিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে, আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। জাগরে জাগরে জাগরে
জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে মধুর স্নেহ দেখো রে জাগরে 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 হৃদয়টা খোলা রাখো রে জাগরে 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 জয়ী হও জয়ী হও জয়ী হও জয় 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 রে জয় 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 রে মাটি দিল চেতনা হাওয়া দিল নিশানা আকাশ দিল বৃষ্টি সবুজ হলো সৃষ্টি সবার মাঝেই একতা সামনের গান শুধু গাই রে সবার মাঝেই একতা সামনের গান শুধু গাই রে জাগরে 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 সভ্যতা সংস্কৃতির ধারে ফিরে যেন আসি বারে বারে পৃথিবীটা ভাগ করো না 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 ভেঙো না ভেঙো না সবারে করো আহ্বান সবারে আপন করে নাও রে সবারে করো আহ্বান সবারে আপন করে নাও রে জাগরে 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 বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে
নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেয়ে সেই উঠবে ওরে, পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেয়ে সেই উঠবে ওরে। আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরি সে দুঃখ তোর সবেই সবে, ওরে মন হবেই হবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখিবি সবাই আসবে সেজে, ঘন্টা যখন উঠবে বেজে দেখিবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেটা। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। শাসনে যতই ফেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ফেরো আছে বল দুর্বলেরও। ভাবনা যতই বড়, ভাবনা যতই বড়, আছে ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে ছুটবে তোরে খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার
ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। আজকে যে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই। আজকে যে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই। এখন ওরা যতই গড় যাবে ভাই, তন্দ্রা ততই ছুটবে মোদের, তন্দ্রা ততই ছুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। ওরা ভাঙতে যতই চাবে জোরে, গড়বে ততই দ্বিগুণ করে। ভাঙতে যতই চাবে জোরে, গড়বে ততই দ্বিগুণ করে। ওরা যতই রাগে মারবে রে ঘাত, ততই যে ঢেউ উঠবে ওরে, ততই যে ঢেউ উঠবে। ওরা ভরসা না ছাড়িস কভু, জেগে আছেন জগৎ প্রভু। ভরসা না ছাড়িস কভু, জেগে আছেন জগৎ প্রভু। ওরা ধর্ম যতই দলবে ততই ধুলায় ধ্বজা লুটবে ওদের, ধুলায় ধ্বজা লুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা পরাজয় মানবো না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা
কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, মা গো, ভাবনা কেন, মা গো, ভাবনা কেন। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। মেঘ ডাকে বাতাস কাঁপে, মেঘ ডাকে বাতাস কাঁপে গুরু গুরু গর্জনে। পাহাড়ে আজ পাতার নাচন তুলছে পাইন বনে। মেঘ ডাকে বাতাস কাঁপে গুরু গুরু গর্জনে। পাহাড়ে আজ পাতার নাচন তুলছে পাইন বনে। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। পাহাড় ঘেরা নীল আকাশে, পাহাড় ঘেরা নীল আকাশে রোদের দেখা নাই। মেঘ বৃষ্টিতে মেঘ মল্লার সূর্য পেল ঠাই।
আকাশে রোদের দেখা নাই, মেঘ বৃষ্টিতে মেঘ মল্লার সূর্য পেল ঠাই। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। পাহাড় কাঁদে সবুজ কাঁদে কাঁদে আমার মন, বর্ষায় আজ রাস্তা কাঁদে কাঁদে ধুলোর বন। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে। আমার আমি হারিয়ে যাক। আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমার আমার চন্দ্র সূর্য জীবনে আনুক জয়। আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমার আমার চন্দ্র সূর্য জীবনে আনুক জয়। আমার যত অরুণ কিরণ আসুক তোমার ঘরে, তোমার সকল ঝড়ের তুফান আসুক আমার তরে। আমার আমি হারিয়ে যাক। আমি নিলাম অমাবস্যা, তুমি হও সুমহান, তোমার আপন সৃষ্টি মাঝারে বাজুক ঐকতান। আমি নিলাম অমাবস্যা, তুমি হও সুমহান, তোমার আপন সৃষ্টি মাঝারে বাজুক ঐকতান। আমার থাকুক ক্ষুধা তৃষা, তোমায় দিলাম আলো, আমার সকল দহন দিয়ে মানবিক দীপ জালো। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে।
ঝিঝি পোকারে ঝরনার মতো ঝরো, ঝরো 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 ঝরনা বও পাহাড়ের মাঝে পড়ো, ঝরো 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 ঝরনা বও পাহাড়ের মাঝে পড়ো। ইকির মিকির ঝিঝি পোকারে ঝরনার মতো ঝরো, ঝরো 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 ঝরনা বও পাহাড়ের মাঝে পড়ো। ইকির মিকির ঝরনার মাঝে ঝরো, ইকির মিকির ঝরনার মাঝে ঝরো, ঝরনার মাঝে পাহাড়ের গায়ে ঝরে 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 পড়ো, ঝরনার মাঝে পাহাড়ের গায়ে ঝরে 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 পড়ো। পাহাড়ে পাহাড়ে ঝরনার তান সুর বেতানের ধ্বনি, গন্ধে গন্ধে ছন্দ বেতার সুর বেতানের শুনি। জঙ্গলে ভাসে পাখিদের গান সুর বেতানের ধ্বনি, গন্ধে গন্ধে ছন্দ বেতার সুর বেতানের শুনি। মেঘমল্লারে তুমি মা সরস্বতী, মেঘমল্লারে আধারে কুয়াশা রাতে। মেঘমল্লারে তুমি মা সরস্বতী, মেঘমল্লারে আধারে কুয়াশা রাতে। ইকির মিকির ঝিঝি পোকারে ঝরনার মতো ঝরো, ঝরো 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 ঝরনা বও পাহাড়ের মাঝে পড়ো, ঝরো 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 ঝরনা বও পাহাড়ের মাঝে পড়ো। মেঘমল্লারে মেঘ মাখা কুয়াশা, মেঘমল্লারে মেঘের চাদরে সহ ভালোবাসা। মেঘমল্লারে মেঘ মাখা কুয়াশা, মেঘমল্লারে মেঘের চাদরে সহ ভালোবাসা। আধার আলোর স্বপ্ন পেরিয়ে দাও জীবনের আলো, আধার আলোর স্বপ্ন পেরিয়ে দাও জীবনের আলো। সরল ঝরা দিনের মাঝে সবারে বাসব ভালো। ইকির মিকির ঝিঝি পোকারে ঝরনার মতো ঝরো, ঝরো 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 ঝরনা বও পাহাড়ের মাঝে পড়ো। ইকির মিকির ঝরনার মাঝে ঝরো, ঝরনার মাঝে পাহাড়ের গায়ে ঝরে 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 পড়ো, ঝরনার মাঝে পাহাড়ের গায়ে ঝরে 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 পড়ো, ঝরনার মাঝে পাহাড়ের গায়ে ঝরে 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 পড়ো। রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্টু মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি। রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্টু মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি। এটাই মোদের ঘর সংসার, এটাই আলোর মায়া, এতেই কাটে সকাল সন্ধে জীবনের দেওয়া নেওয়া। এটাই মোদের ঘর সংসার, এটাই আলোর মায়া, এতেই কাটে সকাল সন্ধে জীবনের দেওয়া নেওয়া। রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্টু মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি।
মিষ্টি রোদ বৃষ্টি মেঘ বৃষ্টির মাঝে তোমার আমার সকল সৃষ্টি সুর সৃষ্টির সাজে। দুষ্টু মিষ্টি রোদ বৃষ্টি মেঘ বৃষ্টির মাঝে তোমার আমার সকল সৃষ্টি সুর সৃষ্টির সাজে। তুমি আমি সবাই আপন মনুষ্যত্বের মেলা, সুর সৃষ্টি নিজ কৃষ্টি দিন যাপনের খেলা। তুমি আমি সবাই আপন মনুষ্যত্বের মেলা, সুর সৃষ্টি নিজ কৃষ্টি দিন যাপনের খেলা। রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্ট মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি। এটাই মোদের ঘর সংসার, এটাই আলোর মায়া, এতেই কাটে সকাল সন্ধে জীবনের দেওয়া নেওয়া। এটাই মোদের ঘর সংসার, এটাই আলোর মায়া, এতেই কাটে সকাল সন্ধে জীবনের দেওয়া নেওয়া। রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্ট মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি। রৌদ্র ছায়া সকাল বেলা দুষ্ট মিষ্টি হাসি, রোদের খেলায় মেঘের ভেলায় বারবার ফিরে আসি। চলো যাই চলো যাই চলো যাই, আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয়, আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয়। ধিতাং তা ধিতাং তা ধিতাং ধিতাং তা ধিতাং তা ধিতাং তা ধিতাং ধিতাং তা। চলো যাই চলো যাই চলো যাই, তোমার আমার মনের ভাষা, তোমার আমার গভীর আশা, তোমার আমার মনের ভাষা, তোমার আমার গভীর আশা। ভালোবাসো ভালোবাসো মন দিয়ে ভালোবেসো, ভালোবাসো ভালোবাসো ঝর্ণা দিয়ে এসো। ভালোবাসো ভালোবাসো মন দিয়ে ভালোবাসো, এসো 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 ঝর্ণা দিয়ে এসো। চলো যাই চলো যাই চলো যাই চলো যাই, ধিনক তিতাং ধিনক তিতাং ধিনক তিতাং তা, ধিনক তিতাং ধিনক তিতাং ধিনক তিতাং ধা। তোমার কোলে আওয়াজ তোলে, তোমার কোলে আওয়াজ তোলে, ছোট্ট শিশুর ভাষা, ভালোবাসি স্বর্গভূমি সেই তো মোদের আশা। ছোট্ট শিশুর ভাষা, ভালোবাসি স্বর্গভূমি সেই তো মোদের আশা। চলো যাই চলো যাই চলো যাই চলো যাই। কোথায় স্বর্গ পাবে স্বর্গ খুঁজে নাও, কোথায় স্বর্গ পাবে স্বর্গ খুঁজে নাও। নিজেকে যদি ভালোবাসো গর্ব করে যাও, তুমি জীবন তুমি জীবন তুমি ধ্রুব তারা, তুমি জীবন তুমি জীবন তুমি সকল ধারা, তুমি জীবন তুমি জীবন তুমি ধ্রুব তারা, তুমি জীবন তুমি জীবন তুমি সর্বধারা। চলো যাই চলো যাই চলো যাই চলো যাই, ধিনতি নাতিন ধিনতি নাতিন তিতাং তিতাং থা, তা ধিন ধিন তা ধিন ধিন মা গরে সা।
মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা, মাটির ঘরে আলোর ভরে যেন জোছনা জোছনা। সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা, মাটির ঘরে আলো ভরে চাঁদের ঠিকানা। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। রাত শুধু জেগে রয়, রাত তবু কথা কয়, সকালেও কথা হয়, সকালে কথা হয়। রাত শুধু জেগে রয়, রাত তবু কথা কয়, সকালেও কথা হয়, সকালে কথা হয়। কিন্তু বিকেলটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে আমার বিকেলটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে তোমার বিকেলটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে শৈশব বেলাটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে তোমার বিকেলটা, হারিয়ে গেছে শৈশব বেলাটা, হারিয়ে গেছে। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে চাঁদ, 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 ঢুকে পড়েছে চাঁদ। ধ্রুব তারা তুমি কেন হলে না আমার জীবনের চাঁদ, কেন শান্তির সিঁড়ি কাটলো, কেন চললো বিবাদ। ধ্রুব তারা তুমি কেন হলে না আমার জীবনের চাঁদ, কেন শান্তির সিঁড়ি কাটলো, কেন চললো বিবাদ। মেঘের ঈশান কোণে কেন ঝড় শুধু বয়ে যায়, মেঘের ঈশান কোণে কেন ঝড় শুধু বয়ে যায়।
আকাশ থেকে মর্ত পাতাল বিশ্বাস যেন রয়। স্বপ্নের তারা কোথায় তুমি কেন মুখ ঢাকলে? মেঘের ধুলিকে ধুলো মাখা হয়ে কোন দিকে থাকলে? স্বপ্নের তারা কোথায় তুমি কেন মুখ ঢাকলে? মেঘের ধুলিকে ধুলো মাখা হয়ে কোন দিকে থাকলে? ঝটপট করে স্নান করে নাও, সাদা মেঘে মাখো সাবান। ধপ ধপে চেহারায় উজ্জ্বল তুমি হও নিয়মান। স্বপ্নের তারা কোথায় তুমি? স্বপ্নের তারা কোথায় তুমি কেন মুখ তুমি ঢাকলে? মেঘের ধুলিতে ধুলি কণা হয়ে কেন যে নিজে থাকলে? মেঘের ধুলিতে ধুলি কণা হয়ে কেন যে নিজে থাকলে? স্বপ্নের তারা কোথায় তুমি কেন মুখ ঢাকলে? মেঘের ধুলিকে ধুলি কণা হয়ে কেন যে নিজে থাকলে? স্বপ্নের তারা কোথায় তুমি কেন মুখ ঢাকলে? মেঘের ধুলিকে ধুলি কণা হয়ে কেন যে নিজে থাকলে? স্বচ্ছ আকাশে জল জল করে মনে হয় যেন হিরে। স্বচ্ছ আকাশে জল জল করে মনে হয় যেন হিরে। তোমায় দেখে মনে ভাবি ধ্রুব তারা এসো ফিরে। তোমার আশ্রয় দাও না আমায়, আমার ঘরে এসো। বুঝতে পারবে বাস্তব তখন মিষ্টি মিষ্টি হেসো। বুঝতে পারবে তখন বাস্তব মিটি মিটি হেসো। বুঝতে পারবে তখন বাস্তব মিটি মিটি হেসো। ঢাক বাজে মাদল বাজে থামসা বাজে রে। ঢাক বাজে থামসা বাজে মাদল বাজে রে। ঢাক বাজে মাদল বাজে থামসা বাজে রে। ঢাক বাজে থামসা বাজে মাদল বাজে রে। পাহাড় জাগে মাটি জাগে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে। পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। हमरो পাহাড় আমার বাংলা জয় বাংলা রে। हमरो পাহাড় জয় বাংলা রে। हमरो পাহাড় জয় বাংলা রে। থামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে
পাহাড় থেকে গ্রামে পাথরিয়া ধামে বাজে 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 বাগমুন্ডি বাজে 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 বান্দোয়ানেও বাজে 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 কালিম্পংয়েও বাজে 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 হামর পাহাড় জাগে মির্ক জাগে পাহাড় জাগে মির্ক জাগে পাহাড় জাগে কার্শিয়াঙের গান তোমার আমার মেলবন্ধনে জাগে নতুন প্রাণ মির্ক জাগে পাহাড় জাগে মির্ক জাগে পাহাড় জাগে কার্শিয়াঙের গান তোমার আমার মেলবন্ধনে জাগে নতুন প্রাণ চোখের তারায় উষ্ণ হাসি আসে প্রাণের প্লাবন চোখের তারায় মিষ্টি ছায়ায় নববর্ষের শ্রাবণ চোখের তারায় উষ্ণ হাসি আসে প্রাণের প্লাবন চোখের তারায় মিষ্টি ছায়ায় নববর্ষের শ্রাবণ ঢাক বাজে মাতল বাজে 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 রে বাঁশি বাজে সুর বাজে তালে তালে রে ঢাক বাজে মাতল বাজে 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 রে বাঁশি বাজে সুর বাজে তালে তালে রে পাহাড় জাগে মাটি জাগে পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে হামর পাহাড় আমার বাংলা জয় বাংলা রে হামর পাহাড় জয় বাংলা রে হামর পাহাড় জয় বাংলা রে ধামসা বাজে মাতল বাজে বাঁশি বাজে রে বাঁশি বাজে সুর বাজে তালে তালে রে ধামসা বাজে মাতল বাজে বাঁশি বাজে রে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে বুকের ভাঙা পাজর সরিয়ে বুকের ভাঙা পাজর সরিয়ে বাংলা জাগবে বিশ্বের ভরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে মুছে যাক যত আছে দুঃখ যে অন্তরে বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে মুছে যাক যত আছে দুঃখ যে অন্তরে ভেঙে যাওয়া মন আর স্বপ্নকে সঞ্চয় করে বিশ্ববাসী
বাংলা জাগবে বিশ্বের ভরে, সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে, সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। ছুঁড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি, স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি। ছুঁড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি, স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি। আকাঙ্ক্ষা নয় চাই জীবনেরই ভাষা, ঐশ্বর্য নয় চাই দীপ্ত প্রত্যাশা। আকাঙ্ক্ষা নয় চাই জীবনেরই ভাষা, ঐশ্বর্য নয় চাই দীপ্ত প্রত্যাশা। সব বাধা বিপদ ছিন্ন করে বাংলা জাগবে বিশ্বের ভরে, সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে, সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। বুকের ভাঙা পাঁজর সরিয়ে, বুকের ভাঙা পাঁজর সরিয়ে বাংলা জাগবে বিশ্বের ভরে, সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে, সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে, জাগবে যৌবন নতুন সুরে, জাগবে যৌবন নতুন সুরে। জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, মধুর স্নেহ দেখরে, জাগরে জাগরে জাগরে, হৃদয় তখন রাখরে, জাগরে জাগরে জাগরে। জয়ী হও, জয়ী হও, জয়ী হও, জয় 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 রে, জয় 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 রে। মাটি দিল চেতনা, হাওয়া দিল নিশানা, আকাশ দিল বৃষ্টি, সবুজ হলো সৃষ্টি। সবার মাঝেই একতা, সাম্যের গান শুধু গাই রে। সবার মাঝেই একতা, সাম্যের গান শুধু গাই রে। জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে। সভ্যতা সংস্কৃতি তারে ধীরে যেন আসি বারে বারে। পৃথিবীটা ভাগ করো না, না না ভেঙো না ভেঙো না। সবারে করো আহ্বান, সবারে আপন করে নাও রে। সবারে করো আহ্বান, সবারে
আপন করে নাও রে। জাগরে জাগরে জাগরে, 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 জাগরে জাগরে জাগরে। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে আপন মানের ভরে থাক সে বসে গদির পরে, আজকে আপন মানের ভরে থাক সে বসে গদির পরে, কালকে প্রেমে আসবে নেমে করবে সে তার মাথা নিচু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে আপন মানের ভরে থাক সে বসে গদির পরে, আজকে আপন মানের ভরে থাক সে বসে গদির পরে, কালকে প্রেমে আসবে নেমে করবে সে তার মাথা নিচু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজ দেখি রে, ওগো মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে,
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। যখন অনাদরে চাইনে মুখে ভেবেছিলেন দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই কসীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা তোমার কি মূরতি আজ দেখি রে, ওগো মা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী। তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। আমরা আমাদের সবার কাজ আর 10-15 মিনিটের মধ্যেই শুরু করব। আমি জানি অনেকে রাস্তায় গাড়ি চলতে পথ চলতে অসুবিধে হচ্ছে। আমাদের এটা আগামীকাল 7টা পর্যন্ত চলবে। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি পাবলিকের যদি কোনো প্রবলেম হয়ে থাকে।
আমি মিটিং প্রিসাইড করবার জন্য রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সিকে আমি অনুরোধ করব। তার আগে আমরা সিম্বলিক আমরা বারবারই বলি যে গভর্নমেন্ট অফ দ্য এজেন্সিস, বাই দ্য এজেন্সিস অ্যান্ড ফর দ্য এজেন্সিস, এবং বিজেপির ব্যাপারে সব কিছু মাপ, সিপিএমের ব্যাপারে সব কিছু মাপ, আর তৃণমূল কংগ্রেসকে প্রতিদিন বা অন্যান্য রাজনৈতিক দলকেও অপোজিশন যত আছে ফেডারেল স্ট্রাকচারটাকে ডেস্ট্রয় করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এবং এই চক্রান্তে আমরা দেখতে পাই যে একটা স্লোগান ইদানিং চালু হয়েছে, সেই স্লোগানটারই একটা সিম্বলিক আমরা একটা উদ্ঘাটন করে উদ্ঘাটন করে তারপরে আমি বক্সিকে বলবো মিটিং শুরু করতে। প্রথমে সৌগতদা বলবেন। না বসো, কেন সবাই উঠছে? কেন উঠছে? তার তো দেখাটাই যাবে না। হ্যাঁ, সবুজের মধ্যে ভালো হয়েছে তো, একদম সেফ। আপনারা বসুন না ম্যাডাম, আপনারা বসুন না প্লিজ। ওয়াশিং মেশিন washing machine, why washing machine, 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 washing machine,
ওয়াশিং মেশিন ভাজপা 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 কালো যায় ভেতরে সাদা আসে বেরিয়ে এ কেমন জাদু বলো বাবু ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা এইদিকে থাকলে কালো ভেতরে গেলে সাদা এত পরিষ্কার যে সব গদ্দারি সাদা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা মেশিন ভাজপা ওয়াশিং 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 মেশিন ভাজপা কালো হলো সাদা ওয়াশিং মেশিন ভাজপা কালো হলো সাদা ওয়াশিং মেশিন ভাজপা কালো হলো সাদা এটাই বড় ফায়দা কালো হলো সাদা এটাই বড় ফায়দা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা গদ্দার হলো সাদা এটাই হলো ফায়দা গদ্দার হলো সাদা এটাই হলো ফায়দা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা গদ্দার হলো সাদা এটাই হলো ফায়দা কয়লা হলো সাদা এটাই হলো ফায়দা কালো হলো সাদা এটাই হলো ফায়দা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা অবক্সিদা এবার আমাদের সভা শুরু হচ্ছে সভা শুরু করছেন আমাদের দলের সভাপতি মাননীয় সুব্রত বক্সী মহাশয়। নমস্কার। ভারতবর্ষের এক ঝাঁক মনীষীর আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। পরবর্তী পর্যায়ে ভারতবর্ষের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি কিভাবে পরিচালিত হবে তার জন্য ডক্টর বি.আর. আম্বেদকরকে সামনে রেখে তৈরি হয়েছিল ভারতবর্ষের সংবিধান। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের সংবিধান মানুষের সামনে আসে 1948 সালে 26শে জানুয়ারি, যা আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। আর এই সংবিধান ভারতবর্ষের মানুষকে যেমন ভারতবর্ষকে চিহ্নিত করেছেন সর্ববৃহৎ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে, তেমনি এই সংবিধান বলেছে যে প্রতি 5 বছর অন্তর অন্তর মানুষের মতামতের ভিত্তি দিয়ে ভারতবর্ষের সরকার তৈরি হবে। ঠিক মনে রাখতে হবে, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনেই যে রাজনৈতিক দল অংশ নিক, আজকে কেউ হয়তো ক্ষমতায় থাকতে পারেন, কিন্তু 5 বছর পর মানুষের কাছ থেকে আবার রায় নিয়ে তাকে ক্ষমতায় আসতে হবে, তা নাহলে তাকে গদি থেকে সরে যেতে হবে। এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে সমস্ত স্তরের সংসদীয় গণতন্ত্রের উপর যারা বিশ্বাস রাখে, সমস্ত রাজনৈতিক দল, তারা সংবিধানকে পাথেয় করে পথ চালনা করেন। তো আমরা লক্ষ্য করে দেখেছি কেন্দ্রে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে কায়দায় ভারতবর্ষকে শাসন করার প্রচেষ্টা চালাচ্ছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবিধানকে পাথেয় করে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অবস্থান করেছেন। কারণ চিহ্নিত করেছেন, সেই জায়গাটা বেছে নিয়েছেন যে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে বসে তিনি এই শপথ বাক্য পাঠ করতে চান মানুষকে, যে মানুষের মধ্যে যাই থাকুক,
একটা কেন্দ্রীয় সরকার তার ক্ষমতা বলে কোনো রাজ্যকে সার্বিকভাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। কেন্দ্রের নিয়ম অনুযায়ী তাকে যেটা করার দরকার করা থাকে, কোথাও কোথাও হয়তো অনিয়ম বা বেনিয়মের প্রশ্ন উঠতে পারে। আমাদের ব্যক্তিগত মতামত, আমরা মনে করি রাজ্যের সাথে আলোচনা সাপেক্ষে কেন্দ্রীয় সরকারের আলোচনা করে সাধারণ মানুষকে অর্থনৈতিক বিপর্যস্তের মধ্যে ফেলা উচিত নয়। তাই আপনাদের কাছে অনুরোধ করব, মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন, ব্যাখ্যা করবেন, নিশ্চিতভাবে আম্বেদকরকে সামনে রেখেই তিনি তার আজকের এই অবস্থান ধর্মঘট, প্রায় 30 ঘন্টা ব্যাপী এই ধর্মঘট ধর্ণা মঞ্চ চলবে। আমি সকল স্তরের সহকর্মীদের আবেদন করব, যারা পৌঁছতে পেরেছেন আসুন, নাহলে আগামী কাল থেকে অথবা আজকের পর আস্তে আস্তে ধীরে সুস্থে আমাদের যেখানে যেখানে জায়গা আছে বসে যাবেন। আমি এই সভা সূচনায় প্রথম বক্তব্য হিসেবে আমাদের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা তথা সাংসদ সৌগত রায় মহাশয়কে অনুরোধ করব। নমস্কার। আজ দুপুর 12টা থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তার ধর্ণা শুরু করেছেন। ধর্ণা চলবে আগামীকাল সন্ধ্যে 7টা পর্যন্ত, তার মানে 31 ঘন্টা একটানা এই ধর্ণা। আমার মতে এই ধর্ণা ঐতিহাসিক। মমতা ব্যানার্জির ধর্ণা এর আগে আমরা দেখেছি, অংশগ্রহণ করেছি। আমার মনে আছে 96 সালে বিনা বিচারে যারা আটক তাদের মুক্তির জন্যে মমতা ব্যানার্জি মেট্রো চ্যানেলে ধর্ণা দিয়েছিলেন। আমাদের সকলের মনে আছে 2006-এ 26 দিন মেট্রো চ্যানেলে অনশন করেছিলেন, সিঙ্গুরের জমিহারাদের জমি ফেরত দেবার অনশন করেছিলেন, সিঙ্গুরের জমিহারাদের জমি ফেরত দেবার জন্য। এবং তারপর সিঙ্গুরে টাটার কারখানার জমির সামনে একটানা অবস্থান করেছিলেন। কিন্তু এগুলো সব ঘটেছিল যখন আমরা বিরোধী দলে ছিলাম। মমতা ব্যানার্জি তখনও আমাদের নেত্রী ছিলেন। তারপর 2011-এ রাজ্যে পরিবর্তন এসছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রকাশ্য রাজপথে আমাদের প্রিয় নেত্রীর এই প্রথম ধর্ণা। এবং এই ধর্ণা হ্যাঁ, আরেকটা সংক্ষিপ্ত ধর্ণা ছিল পুলিশের বাড়িতে হামলা করার জন্যে। আর এইটা আগে আপনারা জানেন উনি উড়িষ্যা গিয়েছিলেন। উড়িষ্যা থেকেই উনি ঘোষণা করেন যে 29 তারিখ আম্বেদকর সাহেবের স্ট্যাচুর সামনে তিনি ধর্ণা করবেন। সেই দিক থেকে এই ধর্ণা ঐতিহাসিক এবং ভারতবর্ষে গণতন্ত্র রাখা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করার ক্ষেত্রে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে যে ধর্ণা দিচ্ছেন, সেটা নতুন ইতিহাস সৃষ্টি করবে, সারা ভারতবর্ষের মানুষকে নতুন আন্দোলনের রাস্তা দেখিয়ে দেবে। আপনারা জানেন যে কথা আমাদের এখানে লেখা আছে যে বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে। কেন বঞ্চনা হচ্ছে? কারণ খুব সহজ। 2021-এর নির্বাচনে বিজেপির মোদি, শাহ থেকে সব হনুমানরা বাংলায় নেমেছিলেন এবং ওরা স্লোগান দিয়েছিলেন আগলে বার 200 পার। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি তখন তার পা নন্দীগ্রামে আহত হয়েছে, সেই ভাঙা পা নিয়ে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানুষের কাছে ভোট চেয়েছিলেন। বিজেপি 200 পার তো ছেড়ে দিন, 77 পার হতে পারেনি এবং সেই 77ও কমে আজকে 70-এ এসে দাঁড়িয়েছে। এই হারের পরে বিজেপির নেতৃত্ব তারা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে জিঘাংসা নিয়ে, প্রতিহিংসা নিয়ে
তারা পদক্ষেপ নিচ্ছেন। আমরা বারবার বলেছি যে কেন্দ্রীয় সরকারের যে সংস্থা, বিশেষ করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি, তারা বিজেপির শাখা অফিস হিসেবে কাজ করছে এবং হিংস্রতার সঙ্গে তারা তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমরা বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেসের কাছে জিরো টলারেন্স ফর করাপশন, দুর্নীতির সাথে কোনো সমঝোতা নয়। কিন্তু যে ওয়াশিং মেশিনটা আপনাদের দেখানো হলো, শুভেন্দু অধিকারী যার নামে এফআইআর ছিল, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলেই কালোটা সাদা হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষকে সচেতন করার দরকার আছে। আমরা সেটা এখানে তুলে ধরছি। কিন্তু আজকে যেটা নেত্রী তুলে ধরতে চাইছেন তা হলো পশ্চিমবাংলার 10 কোটি মানুষের বিরুদ্ধে বঞ্চনার কথা। আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের আইন আছে, এনআরইজিএ, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। বছরে 100 দিন কাজ পাবে গ্রামীণ ভূমিহীন কৃষক এবং ক্ষেত মজুর। পশ্চিমবাংলায় এই এনআরইজিএর 100% মধ্যে 60% কেন্দ্র দেয়, 40% রাজ্য দিয়ে থাকে। গত বছর মানে 21-22 আমাদের সেই প্রাপ্য ছিল 7,300 কোটি টাকা। একটি পয়সা কেন্দ্রীয় সরকার আমাদের দেয়নি। আমরা সাংসদরা নেত্রীর নির্দেশে, ওদের এক মন্ত্রী আছে গিরিরাজ সিং, তার কাছে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আপনি দেখান কী কারণে আমাদের টাকা দেওয়া হবে না। উনি কিছু দেখাতে পারেননি। উনি বললেন আপনাদের অফিসারদের পাঠান। তারপরে আমাদের যিনি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি গিয়েছিলেন, কেন্দ্রে কথা বলেছেন, তারা টাকা দেয়নি। টাকা দেয়নি কোনো যুক্তি দেখিয়ে নয়, একটাই যুক্তি যে ওদের হাতে ক্ষমতা আছে, ওরা ইচ্ছে করলে টাকা বন্ধ করতে পারেন। আইনে এই ত্রুটিটা ছিল, তাই ওরা বন্ধ করেছে। শুধু এখানেই শেষ নয়, আমরা 21-22-এর পর 22-23-এর যে টাকা, 7 দিন আগে হিন্দুতে বিস্তৃত রিপোর্ট বেরিয়েছে, 22-23-এর টাকাও ওরা বন্ধ করে দিচ্ছেন। তার মানে পরপর 2 বছর আমাদের এনআরইজিএর টাকা দেওয়া হবে না। আপনারা ভাবুন ব্যাপারটা কত নিষ্ঠুর। এই যে যারা টাকা পাচ্ছে না, তারা কিন্তু কাজ করেছে, কাজ করেও তারা টাকা পাবে না। সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং এটা আইনের বিরুদ্ধে। এনআরইজিএ মানে এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, কাজ করলে টাকা দিতে হবে, এটা আইন। কিন্তু তা সত্ত্বেও ওরা আইন দেয়নি। আমাদের মুখ্যমন্ত্রী 3 বার চিঠি লিখেছেন কেন্দ্রের প্রধানমন্ত্রীকে, তারা টাকা দেয়নি। তাহলে পশ্চিমবাংলায় তাদের হারিয়ে দেবার জন্যে প্রতিহিংসার সঙ্গে বিজেপির কেন্দ্রীয় সরকার ঝাঁপিয়ে পড়েছে। অনেক লড়াই হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত অস্ত্র কি? আমাদের চূড়ান্ত অস্ত্র হচ্ছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। তিনি নিজে আজকে ময়দানে নেমেছেন। নবান্নের অফিস ছেড়ে তিনি রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে অবস্থান করছেন এবং আমরা মনে করি নেত্রীর এই আন্দোলনের পর আমরা ছিনিয়ে আনতে পারবো আমাদের যা পাওনা, আমাদের প্রতি যে বঞ্চনা হয়েছে তার শোধ আমরা নিতে পারব। আমি নেত্রীকে অভিনন্দন জানাই। মুখ্যমন্ত্রী তো শেষ অস্ত্র, তিনি আমাদের দলের সরকারের শেষ অস্ত্র। কিন্তু মমতা ব্যানার্জি মনে করেছেন বাংলার এই দরিদ্র মানুষের কথা ভেবে এই চূড়ান্ত অস্ত্রকে প্রয়োগ করতে হবে এবং আমরা আপনারা সবাই এই
ধর্ণা আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের শেষ অস্ত্র দিয়ে আমরা আঘাত করার চেষ্টা করছি। বিজেপির ভুলে যাওয়া উচিত আমরা ওয়াশিং মেশিন পার্টি নই, আমরা লড়াইয়ের পার্টি। কারুর দয়ায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হননি, লড়াই করে মার খেয়ে মৃত্যুমুখে পতিত হয়ে প্রায় মমতা ব্যানার্জি এই জায়গায় পৌঁছেছেন। তাই এই লড়াই চলতে থাকবে। আমরা জানি যে আপনারা দেখছেন যে কেন্দ্রে একটা জনবিরোধী সরকার চলছে। আপনারা দেখছেন বিরাট করে সিলিন্ডারের একটা কাট আউট রাখা আছে। 1149 টাকা এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে। মধ্যবিত্ত নিম্নবিত্ত আহত, এবং ওরা বলছে আমরা যে চাল দিই বিনা পয়সায়, গ্যাস ছাড়াই সেই চাল ফোটাতে হবে। তৃণমূল কংগ্রেস একটা জনমুখী মানুষের দল হিসেবে এলপিজি এবং কেরোসিনের, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এবং কেরোসিনের দাম বাড়ার বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। এ ব্যাপার অত্যন্ত স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার তারা আত্মসমর্পণ করেছে একটি বিজনেস হাউসের কাছে, একটি ব্যবসায়ী গোষ্ঠীর কাছে যার নাম আদানি গোষ্ঠী। এবং আমরা সাংসদরা দিল্লিতে মিছিল করেছি অ্যারেস্ট আদানি বলে। তার কারণ আদানি প্রাইভেট কোম্পানিতে এলআইসি তারা 36 কোটি টাকা রেখেছেন এবং স্টেট ব্যাংক 27 কোটি টাকা রেখেছেন। আদানির শেয়ারের দাম 1000 কোটি। আদানির শেয়ারের দাম আদানির যত পড়বে তত সাধারণ মানুষের রাখা টাকা তত বিপর্যস্ত হয়ে যাবে। এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। এই লড়াই ঠিক আছে, এই লড়াই একটা কঠিন লড়াই। তার কারণ অত্যন্ত পরিকল্পিতভাবে নরেন্দ্র মোদী আদানির কাছে সরকারি সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছেন। আপনারা জানেন এয়ারপোর্ট, বন্দর, পাওয়ার প্ল্যান্ট এগুলো সব আদানির হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা অনেক প্রতিবাদ করেছি, কিন্তু এই আন্দোলনটা সরকারি সংস্থা বেচে দেবার বিরুদ্ধে, এই আন্দোলনটা আমাদের চালিয়ে যেতে হবে। আমি তাই আজকে নেত্রী যে মহতী আন্দোলন নেমেছেন, সেই আন্দোলন ভারতবর্ষের জাতপাত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে এক করবে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি সাম্প্রদায়িক সম্প্রীতির, এবং মমতা ব্যানার্জির বিশেষত্ব আমি এতদিন দেখে যা বুঝেছি, যে বিপদে পড়ে তার পাশে তিনি দাঁড়ান। আপনারা জানেন যে কংগ্রেস দলের সাথে আমাদের মতভেদ ছিল। আমরা কংগ্রেস দলের থেকে আলাদাভাবে আদানি এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করছিলাম, কিন্তু যেদিন রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হলো, সেদিন সারা ভারতবর্ষে প্রথম প্রতিবাদ যিনি করেছিলেন টুইটারে, তার নাম মমতা ব্যানার্জি। তার কারণ মমতা ব্যানার্জি, আমি যা বুঝেছি, ব্যক্তিগত কারণে নয়, রাজনৈতিক কারণে সবসময় তার পদক্ষেপ ফেলেন। তাই আজকে মমতা ব্যানার্জি প্রতিবাদ করার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা ঐক্য তৈরি হয়েছে। এটাই শেষ কথা, আমরা কথা বলতে চাই না, কিন্তু একটি বিষয় মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছেন যে তিনি প্রতিবাদ করা মানেই সবাই এক জায়গায় এসে যাবে। তাই বন্ধুগণ, আমি আবার বলছি, বাংলার প্রতি কেন্দ্রের নির্মম নিষ্ঠুর বঞ্চনা, আমাদের ওপর রাগ আছে, ইলেকশনে হেরে গেছে, তাই বাংলার গরিব মানুষকে খেতে দেবে না। আপনারা জানেন 17 লক্ষ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এনআরইজি এর জন্য। আবার সকলের জন্য বাড়ি
হাউসিং ফর অল, তাতে ওই রকম 8,000 কোটি টাকা লোকেরা পাচ্ছে না। 18 লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আপনারা দেখছেন যে 11 লক্ষ মানুষ আবাস যোজনায় টাকা পাচ্ছে। এ কথা বিজেপি বুঝে যাক। এই বিরাট মানুষ আজ সমাবেত হয়েছে যে আমাদেরকে ইডি সিবিআই দেখিয়ে, এজেন্সি দেখিয়ে ভয় পাওয়া যাবে না। আমরাই বিজেপিকে কোনো সময় ঘরে ঢুকিয়ে দেব। আমরা দেখব বিজেপির কত ক্ষমতা আছে। ওরা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করছে না, একটা লোক তার নামে এফআইআর রয়েছে, আর তৃণমূলের লোকদের রোজ তারা হেনস্থা করছে। এবং দুর্ভাগ্যের বিষয় যে সংবাদ মাধ্যমের একাংশ তারা শুধু বিজেপির বক্তব্যই প্রতিফলিত করছে। আর করবে নাই বা কেন? আদানি এনডিটিভি কিনে নিয়েছে, আম্বানি TV18 কিনে নিয়েছে, কিন্তু আমরা এদের উপর নির্ভর করি না। মমতা ব্যানার্জি আগে যখন লড়াই করেছিলেন, আমার মনে আছে সিঙ্গুরে যখন লড়াই চলছে, আজকে যারা সবচেয়ে বেশি আমাদের বিরুদ্ধে বলছে তারা সেই সময় বিরুদ্ধে বলেছিল। তাতে মমতা ব্যানার্জিকে আটকে রাখা যায়নি, আটকে রাখা যাবেও না। আমি আবার নেত্রীকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই। তিনি রাস্তা দেখিয়েছেন সারা ভারতবর্ষের মানুষকে যে কিভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করা যায়, কিভাবে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। আমরা সেই রাস্তায় তার নির্দেশে আগামী দিনে চলবার চেষ্টা করব। এই কথা বলে আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যাপক সৌগত রায় মহাশয়কে, সাংসদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের রাজ্যসভার দলের চিফ হুইপ, মুখ্য সচেতক শ্রী সুখেন্দু শেখর রায় মহাশয়কে। কেন্দ্রীয় সরকারের বাংলা বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে যে প্রতিবাদ ধর্ণা শুরু হয়েছে, তার নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের সর্বাধিনায়িকা তথা বাংলার আপামর জনসাধারণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রীকে ধর্নায় বসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার দাবিকে তুলে ধরতে হয়নি। আজকে যে কাজ করতে বাধ্য হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, 25 বছরেরও বেশি সময় তিনি সাংসদ ছিলেন, 4 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, 3 বারের মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা তার এত দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা এবং স্ট্যাটাস নেই। আমরা তাই দাবি করি যে সমগ্র ভারতবর্ষে সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে যেভাবে তিনি বছরের পর বছর নেতৃত্ব দিয়ে এসেছেন তা এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা গর্বিত যে আবার বাংলা ভারতবর্ষের নিপীড়িত মানুষকে, ভারতবর্ষের অবদমিত বিরোধী শক্তিকে পথ দেখাচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। যে কোনো ষড়যন্ত্রের কাছে, কোনো অত্যাচারের কাছে, কোনো বঞ্চনার কাছে বাংলার মানুষ মাথা নত করে না। আর সেই বাংলার মানুষের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এই কারণটা কি? আমাদের এই মঞ্চে লেখা রয়েছে, আপনারা দেখছেন,
সৌগতদা বিস্তারিতভাবে বলেছেন, আমি সংক্ষেপে দুটো বুলেট পয়েন্টে কিছু বলে দিই যে আমাদের বাংলার মানুষের কেন্দ্রের কাছে পাওনা বিভিন্ন খাতে 1,00,000 কোটি টাকা। ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যে রাজ্যের 1,00,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা আছে, কেন্দ্র দিচ্ছে না, কিন্তু আমাদের রাজ্যে তা ঘটছে। শুধুমাত্র 100 দিনের কাজে যে কাজগুলো করেন শ্রমজীবী মানুষ, প্রান্তিক মানুষ, যারা তাদের কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে রাস্তা তৈরি করেছেন, সেতু তৈরি করেছেন, পুকুর খনন করেছেন, আমাদের উন্নয়নের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিকে দিকে প্রদীপ শিখা জ্বালিয়েছেন মমতা ব্যানার্জির কর্মসূচিকে রূপায়িত করতে। তাদের সেই পরিশ্রমের টাকা কেন্দ্রীয় সরকার মেরে দিয়েছে, তাদের টাকা দিচ্ছে না। এই কাজে শুধুমাত্র 2021 সালের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত আমাদের 7,000 কোটি টাকা পাওনা। আবার গ্রামীণ আবাস যোজনায় 8,200 কোটি টাকা, সেই 8,200 কোটি টাকা তারা দিচ্ছে না। মোট শুধুমাত্র দুটো প্রকল্পে, যেখানে আমাদের রাজ্য সরকারও ম্যাচিং গ্র্যান্ট দেয়, তা আমাদেরকেও টাকা দিতে হয়, রাজ্য সরকারকে টাকা দিতে হয় নিয়ম অনুযায়ী। সেই 100 দিনের কাজ এবং গ্রামীণ আবাস প্রকল্পে মোট 15,200 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বারবার দাবি করা সত্ত্বেও দিচ্ছে না। আপনারা শুনলেন সৌগতদার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী 3 বার চিঠি দিয়েছেন। আমরা লোকসভা রাজ্যসভার এমপিরা গিয়ে দরবার করেছি মন্ত্রীর কাছে। এখানে বসে আছেন গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি নিজে গিয়ে ওদেরকে বুঝিয়েছেন। 71 বার কেন্দ্রীয় দল পাঠিয়েছে পর্যবেক্ষণ করার জন্য। যারা সংবিধান পড়েছেন, যারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে সামান্যতম ধ্যান ধারণা আছে, তারা জানেন এইভাবে কখনো কেন্দ্রীয় সরকার কোনো রাজ্যের টাকা আটকে দিতে পারে না, কারণ কোনো রাজ্য কেন্দ্রের কলোনি নয়। আগে যেমন ইন্ডিয়া ব্রিটিশদের কলোনি ছিল, কোনো রাজ্য কেন্দ্রের কলোনি নয়। কেউ আমাদের পদানত করতে পারে না, কারণ আর্টিকেল 1 অফ দি কনস্টিটিউশন, সংবিধানের প্রথম ধারা 1 নম্বর ধারা বলছে, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ এটা একটা সংঘবদ্ধ রাষ্ট্র, একটা ইউনিয়ন অফ স্টেট, অনেকগুলো রাজ্যের একটা সমূহ, একটা অনেকগুলো রাজ্যকে নিয়ে একটা দেশ। এটা ইউনিটারি স্টেট নয়, এককেন্দ্রিক রাষ্ট্র নয়। কিন্তু আজকে নরেন্দ্র মোদী সরকার যে কাজ করছে, এটা এককেন্দ্রিক সরকারের আচরণ, এবং এটা বাংলার মানুষের বিরুদ্ধে একটা ভাতে মারার ষড়যন্ত্র। জিজ্ঞেস করতে পারেন কারণটা কি? কারণটা হচ্ছে এই যে যেদিন থেকে মমতা ব্যানার্জি ওদেরকে চ্যালেঞ্জ ছুড়েছেন যে তোমাদের জনবিরোধী নীতির কাছে আমরা মাথা নত করব না, কে প্রথম ভারতবর্ষে নোটবন্দির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে কারা প্রথম দিল্লির রাস্তায় নেমে আইন অমান্য করে জেলে গেছিলেন? তৃণমূল কংগ্রেসের সাংসদেরা। পশ্চিমবাংলার জেলায় জেলায়, এলাকায় এলাকায় কারা সংঘবদ্ধভাবে নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন? তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তারপরে একের পর এক জনবিরোধী নীতি, যখন তখন যেমন খুশি রান্নার গ্যাস, পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়িয়ে এমন অবস্থা আজকে বাজারে কেউ হাত দিতে পারছে না। যে কোনো জিনিসে হাত দিচ্ছে, হাত পুড়ে যাচ্ছে। এইরকম একটা অগ্নিমূল্য ভারতবর্ষে কখনো কেউ দেখেনি। আজকে সেই অবস্থায় নিয়ে গেছে সরকার। আমরা তার বিরুদ্ধে এখানে ধর্নায় বসেছি। লাভজনক যেগুলো কেন্দ্রীয় সংস্থা, সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। ব্যাংক, ইন্স্যুরেন্স, রেলওয়ে, এয়ারপোর্ট, কোল মাইন্স, যে কোনো খনি, সমস্ত কিছু ওরা একটা নাম দিয়েছে ন্যাশনাল মনিটাইজেশন প্ল্যান। আমরা ডিমনিটাইজেশন শুনেছি, মনিটাইজেশন বাপের জন্মে শুনিনি, এই প্রথম শুনলাম ন্যাশনাল মনিটাইজেশন প্ল্যান। সেটা কি না, যা কিছু আছে দেশের জনগণের সম্পত্তি, পাবলিক সেক্টরে ন্যাশনালাইজ প্রপার্টি সব বেচে দাও। কারা কিনবে?
ওই ক্রনি ক্যাপিটালিস্টরা, নরেন্দ্র মোদীর বন্ধুরা, যারা দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে, অক্সফামের রিপোর্ট অনুযায়ী যে 1% অতি ধনী ভারতবর্ষের 73% সম্পদকে গ্রাস করেছে, তারা নিয়ে নিচ্ছে, সব লুট করছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের, আমাদের এই বাংলায় স্বদেশী আন্দোলনের সময় প্রথম স্বদেশী কারখানা কে গড়ে তুলেছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ, উপার্জিত অর্থ তিনি দান করে সেই স্বদেশী কারখানা গড়ে তুলেছিলেন, যার নাম বেঙ্গল কেমিক্যালস। সেই বেঙ্গল কেমিক্যালসের জমি আছে কোথায় কোথায় আছে? মহারাষ্ট্র মুম্বাইয়ের প্রভাদেবী অঞ্চলে। আর কোথায় আছে? উত্তরপ্রদেশের কানপুরে। আর কোথায় আছে? কলকাতার বেলেঘাটা এবং কাছে সোদপুরে। এই এতগুলো জায়গায় প্রায় 10,000 কোটি টাকারও বেশি সম্পদ আছে শুধুমাত্র বেঙ্গল কেমিক্যালের। সেটাকে পর্যন্ত লাটে তুলে দিচ্ছে। আমরা হাইকোর্টে মামলা টামলা করে শ্রমিকরা আটকে রেখেছে। সুতরাং স্বদেশী শিল্প, যারা আমাদের মধ্যে দেশপ্রেমের বন্যা বইয়ে দিয়েছিল সেদিন আমাদের পূর্বপুরুষদের জীবনে, তাই সেগুলো পর্যন্ত বিক্রি করে দেওয়া হচ্ছে। এখানে ধর্মে এবং জাতপাতের নামে রাজনীতি হচ্ছে। ইলেকশন কমিশন শুয়ে শুয়ে দেখছে। ইলেকশন কমিশনের তাদের তৈরি রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট, জনপ্রতিনিধিত্ব আইন, সেখানে বলা আছে ধর্মের নামে কেউ ভোট চাইতে পারবে না, ধর্মের নামে কেউ ভোটে প্রচার করতে পারবে না। অথচ প্রত্যেকটি প্রচারে, নির্বাচনী প্রচারে তারা রাম মন্দির বানিয়েছি, বাবরি মসজিদ ভেঙেছি, ধর্মের নামে, জাতপাতের নামে তারা ভোট চাইছে। নির্বাচন সব কমিশন শুয়ে আছে, ঘুমিয়ে আছে। এখন অবস্থাটা কি? আমরা তো বলেছি যদি কোথাও ত্রুটি বিচ্যুতি থাকে, কতবার অ্যাকশন টেকেন রিপোর্ট দিয়েছেন আপনারা? আমাদের পঞ্চায়েত দপ্তর কতবার অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে? হ্যাঁ, মোট 14 বার। ওরা যা যা খুঁত ধরেছিল সেগুলো আমরা যে ডেফিসিয়েন্সিগুলোকে দূর করে 14 বার। আচ্ছা, এগ্রিকালচার মিনিস্টার আছেন, উনি পরে আপনাদের উনি বলবেন, সেটা আপনাদের কাছে নিশ্চয়ই বেশি বিশ্বাসযোগ্য হবে, উনি সব বলে দেবেন। তো যাবতীয় ত্রুটি বিচ্যুতি দূর করে সব দেওয়া হয়েছে। তারপরে বাংলার পেছনে রেখে বলছে আবার কেন্দ্রীয় দল আসবে। কটা বিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রীয় দল গেছে? হোয়াইট পেপার পাবলিশ করুন। ভারতবর্ষের 29টি রাজ্যের মধ্যে পশ্চিমবাংলা ছাড়া আর কোন কোন রাজ্যে আপনারা কেন্দ্রীয় দল পাঠিয়ে খুঁত ধরে বেড়াচ্ছেন দেখান, এবং কোথায় কি খুঁত ধরা পড়েছে, কেন অন্য কোনো রাজ্যে ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে গোটা ভারতবর্ষটা এক সময় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত, আজকে এ কোম্পানির ভারত। আপনারা তো ডি কোম্পানির নাম নিশ্চয়ই শুনেছেন। দাউদ ইব্রাহিম এবং তার লোকজনকে সংবাদ মাধ্যমে কি বলা হয়? ডি কোম্পানি। আর আমি যখন এ কোম্পানি বলছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন এ কোম্পানির কথা আমি বলছি। এখানে নামটা লেখা রয়েছে। তো এ কোম্পানি কি করেছে? এ কোম্পানিকে নিয়ে ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তিনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কোথায়? শ্রীলঙ্কা। সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তিনি তাকে নিয়ে কোথায় যাচ্ছেন? অস্ট্রেলিয়া। কোথায় নিয়ে যাচ্ছেন? ইসরায়েল। কোথায় নিয়ে যাচ্ছেন? বাংলাদেশ। আমি 4টি রাষ্ট্রের নাম বললাম, অন্যগুলো বললাম না। শ্রীলঙ্কার ব্যাপারটা কাগজে বেরিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওখানকার বিদ্যুৎ দপ্তরের যিনি প্রধান, তাকে ওই দেশের প্রধানমন্ত্রী বলছে যে ভারতের সবচেয়ে প্রভাবশালী মানুষটি আমাকে চাপ দিচ্ছে যে উইন্ড মিলের প্রজেক্টের মধ্য দিয়ে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য, এবং সেটা তার একজন বন্ধু শিল্পপতিকে দিতে হবে। শ্রীলঙ্কা সরকার বাধ্য হয়েছে সেই বন্ধুকে সেই কারখানা দেওয়ার জন্য। ইসরায়েলটা আপনারা জানেন সারা পৃথিবীকে অস্ত্র সরবরাহ করে, অস্ত্র চুক্তি করার নাম করে অস্ত্র তো নিয়েছে বন্ধুর জন্য। সব ডিলিং বন্ধুর মাধ্যমে হচ্ছে। একমাত্র বন্ধু একমে ব্রহ্ম দ্বিতীয়ম,
আর পেগাসাসও এসছে ওই ইসরায়েল থেকে, যে পেগাসাসের মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন মানুষকে ইন্টারসেপ্ট করা হয়েছে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত তার ফোন ট্যাপ করা হয়েছে, অন্যান্যদের ফোন ট্যাপ করা হয়েছে। সেই ইসরায়েল। আর কোথায় গেছে? অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার কোল কোম্পানি তার বন্ধুকে দিতে হবে। ওদের দেশের কোনো ব্যাংক রাজি হলো না। আমাদের দেশে স্টেট ব্যাংক এবং আরও 14টা ব্যাংককে বাধ্য করা হলো ওকে ঋণ দেওয়া, এবং ও দেখালো অস্ট্রেলিয়াতে গিয়ে আমার কাছে টাকা লাগবে না, আমাদের দেশের ব্যাংক আমাকে টাকা দেবে, আমাকে খনি দেওয়া হোক। সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ভারতবর্ষের যিনি, তিনি বন্ধুকে নিয়ে গিয়ে এই কারবারটা করলেন। বাংলাদেশে পাওয়ার প্রজেক্ট, ঝাড়খণ্ড থেকে বাংলাদেশ 1500 মেগাওয়াটের বিদ্যুৎ যাবে। আর এই 1500 মেগাওয়াট বিদ্যুতের চুক্তি কে পেল? তার বন্ধু পেল। ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তার বন্ধুর জন্য বাংলাদেশে গিয়ে চুক্তি করাচ্ছে, আর বলছে পশ্চিমবাংলায় দুর্নীতি হচ্ছে। লুটেরার দল, 75 বছরে এমন লুটেরা সরকার ভারতবর্ষে কখনো আসেনি। কোনোদিন ভারতবর্ষে এরকম লুটেরা সরকার আসেনি। ওই যে বন্ধু কোম্পানি, এ কোম্পানি, তোমরা যখন ক্ষমতা আসলে 2014 সালে, এই কোম্পানির মোট সম্পদ কত ছিল? 11.5 লক্ষ কোটি টাকা, মাত্র 55,000 কোটি টাকা। 2014 সালে 55,000 কোটি টাকা, আর 7 বছরে সেটা বেড়ে দাঁড়িয়ে এখন 11.5 লক্ষ কোটি টাকা। এত সম্পদ 7 বছরে কোন জাদু বলে এ কোম্পানি ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে পেল? আমাদের বেকার ভাই বোনদেরকে একটু জানিয়ে দাও, তারাও এক মুঠো ভাত যাতে জোগাড় করতে পারে। যখন কয়লা ব্লক বাতিল করলো সুপ্রিম কোর্ট, তখন বলে দেওয়া হয়েছিল এখন থেকে কোনো বেসরকারি কোম্পানিকে কয়লা ব্লক দেওয়া যাবে না। এ তৎসত্ত্বেও শুধুমাত্র এ কোম্পানিকে ছাড় দেওয়া হলো, অন্যান্যদের দেওয়া হলো না। এই কোম্পানি ঝাড়খণ্ডের 6টা প্রাইম কয়লা খনি পেয়েছে ভারতবর্ষের সবচেয়ে ক্ষমতাশালী প্রভাবশালী মানুষটির সৌজন্যে। এখানে আরো একটি কথা আছে, তিনি যদি অনুমতি দেন আমি 5 মিনিট বলি। ওই যে কয়লার কথা বলছি, এটা বাংলা প্রবাদ আছে, কয়লা ধুলে ময়লা যায় না। এখানে 4000 ক্যালোরি গুণ আছে এরকম যে কয়লার তো নানা রকম গ্রেড কোয়ালিটি হয়। ওখানে একটা ব্যাখ্যা, সাইন্টিফিক ব্যাখ্যা আছে যে 4000 ক্যালোরি সম্পন্ন যে কয়লা, সেই কয়লা উপযুক্ত কয়লা যে কোনো কাজের জন্য। কিন্তু বলা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে না, 4000 ক্যালোরি সম্পন্ন কয়লা বাণিজ্যিক কারণে ব্যবহার করা যাবে না, খনন করা যাবে না। অতএব ওই এ কোম্পানি ওই 4000 ক্যালোরির কয়লাগুলোকে অবাধে কয়লা খনি থেকে খনন করে লুট করে নিয়ে যাচ্ছে। আর রাজ্য সরকারগুলোর ওপরে আইন সংশোধন করে বলছে 10% কয়লা বিদেশ থেকে আমদানি করতে হবে। আপনি যে মুহূর্তে বিদেশ থেকে আমদানি করতে যাবেন, এই কোম্পানি ঢুকে পড়বে। এবার পরিশেষে, যদি এটা কখন শেষ হবে আমি জানি না, এই পরিশেষের অন্ত কবে হবে আমি জানি না। হিন্ডেনবার্গ, এটা কি নাম আমরা শুনিনি? বহুকাল আগে একটা জেপলিন ছিল, একটা বিমান তৈরি হয়েছিল বিগত শতাব্দীর প্রযুক্তিতে, হিন্ডেনবার্গ। সেই নামে একটি সংস্থা, তারা কি বললো না করলো আপনারা সব কাগজে দেখেছেন। এবং 2 দিনের মাথায় তাসের ঘরের মতো ভেঙে পড়লো এ কোম্পানির সাম্রাজ্য। সংসদে আমরা হৈ হৈ করছি, সংসদের বাইরে সবাই হৈ হৈ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তদন্ত হোক, বিভিন্ন রাজনৈতিক দল বলছে তদন্ত হোক। কিসের তদন্ত? কোথায় তদন্ত? ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, অর্থমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীরা মুখে কুলুপ এঁটে বসে থাকলো, এই ব্যাপারে টু শব্দটি করলো না কেন? এই কেনর উত্তর ভারতবর্ষের মানুষ জানতে চায়, জবাব দিতেই হবে। কারণ বহু মানুষের টাকা LIC-তে রয়েছে, বহু মানুষের টাকা স্টেট ব্যাংক এবং অন্যান্য ব্যাংকে রয়েছে, যেগুলো ওখানে ইনভেস্টেড হয়েছে। সেইখানে কোথায় গেল হুমকি?
যে আমেরিকায় গিয়ে মামলা করব। কেন মামলা করতে পারলেন না? উপরন্তু কি করা হলো, যখন এই হিন্ডেনবার্গের রিপোর্টের পর আদানি সাম্রাজ্যে ধস নেমেছে, তখন আদানিকে বাঁচানোর জন্য এসবিআইকে নির্দেশ দেওয়া হলো আরো ইনভেস্ট করো, এলআইসিকে ইনভেস্ট করতে আরো নির্দেশ দেওয়া হলো। আজকে শুনছি প্রভিডেন্ট ফান্ড দপ্তরকেও বলা হচ্ছে তোমরা ইনভেস্ট করো। কাদের টাকা? ভারতবর্ষের গরিব মানুষের টাকা, কর্মচারীদের টাকা, কর্মচারী নিধির টাকা কেন ওই কোম্পানির শেয়ারে যাবে? এই প্রশ্ন আমরা আজকের এই মঞ্চ থেকে তুলতে চাই। আমরা ভারতবর্ষের মানুষের পক্ষে, বাংলার মানুষের কাছে বলতে চাই যে আজকে যেভাবে এরা এই সমস্ত কাজ করেছে কোনো দিন কেউ করতে পারেনি। 12টা বিমানবন্দর এই কোম্পানির কাছে দিয়েছে। শর্ত কি ছিল? প্রথমে শর্ত ছিল যাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই বিমানবন্দর চালাবার, তারা টেন্ডার জমা দিতে পারবে না। সেই শর্তটাকে শিথিল করে দেওয়া হলো, উড়িয়ে দেওয়া হলো, যাতে কোম্পানি ঢুকতে পারে। এবং ভারতবর্ষের 12টা এয়ারপোর্ট কোম্পানির হাতে চলে গেছে। কলকাতা বিমানবন্দরকেও সেই তালিকায় রাখা হয়েছে প্রাইভেটাইজ করার জন্য। কোন দিন দেখবেন নেতাজি বিমানবন্দরের, সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কোম্পানির নামে হয়ে গেল, যেমন কোনো জায়গায় হয়েছে। 1947 সাল থেকে 2014 সাল, এই 67 বছরে বিভিন্ন সরকার যারা কেন্দ্রে ক্ষমতায় এসেছিলেন তারা কত বিদেশি ঋণ নিয়েছিলেন? 55 লক্ষ কোটি টাকা 67 বছরে। আর 7 বছরে এই সরকার, মোদী সরকার কত টাকা বিদেশি ঋণ নিয়েছে? 85 লক্ষ কোটি টাকা। সেই টাকা কোথায় গেল? কিসের উন্নয়ন করলেন? আত্মনির্ভর ভারত। হ্যাঁ, আমার হিসেবটা ভুল ছিল, আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে দিলেন। 1,36,000 কোটি টাকা। কোটি কোটি, হ্যাঁ, 136 লক্ষ কোটি টাকা। অঙ্কে খুবই কাঁচা ছিলাম ছেলেবেলায়, উচ্চারণ করতে পারছি না ঠিক মতো। 1,36,000 লক্ষ কোটি টাকা। আবার ভুল করলাম, 136 লক্ষ কোটি। আসলে এত টাকা কোনোদিন শুনিনি, দেখিনি। ওরা যেভাবে লুট করছে, যে ভারতবর্ষের সমস্ত টাকাগুলো লুট করবে ওরা, সুতরাং কততে লক্ষ হয়, কততে কোটি হয়, সব গুলিয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলতে চাইছি, এটা হাসির ব্যাপার নয়। ভারতবর্ষের জনগণের সম্পত্তি বিক্রি করছে, ভারতবর্ষের মানুষের টাকা লুট করছে, ব্যাংকের টাকা লুট করছে, এলআইসির টাকা লুট করছে, সমস্ত জনগণের সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা কি রেখে যাব? কে দেবে তার জবাব? সুতরাং আজকের এই ধর্ণা একটা নিছক রাজনৈতিক কর্মসূচি নয়। এই ধর্ণা জনগণের দাবিকে প্রতিষ্ঠিত করার ধর্ণা। এই ধর্ণা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার ধর্ণা। যে জন্য সারা জীবন লড়াই করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে যেভাবে লড়াই করে এসেছেন, আজও সেখানে বসে তিনি অবিচল, অটল, এবং সারা দেশ জুড়ে এই আওয়াজ, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলার মানুষের আওয়াজ অন্যান্য রাজ্যে প্রতিধ্বনিত হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, দিদিকে আমার শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ সুখেন্দু শেখর রায় মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের শ্রীরামপুরের বিধায়ক তথা আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। রামপুরহাটের বিধায়ক। বন্দে মাতরম। আজকে এই ধর্নায় এসে একটি কথাই ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে যে গরিব মানুষের প্রাণের সম্পদ যদি কেউ থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা গ্রামের ছেলে দেখি
একটি লোক যখন কোদাল নিয়ে মাঠে যায় মাটি কাটতে, তার আশা থাকে যে কাজের শেষে টাকা পাবো, আমার সন্তান সন্ততিদের মুখে ভাত তুলে দিতে পারবো। তারা যখন কাজে যান তখন তার সন্তান সন্ততিদের বলেন যে আমি সন্ধেবেলায় ফিরে এসে তোমাদের মুখে অন্ন জোগাবো। কিন্তু দিনের পর দিন কাজ করে এই নিরন্ন মানুষগুলো অনাহারে দিন কাটাচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছেন। আর এই বঞ্চিত মানুষদের হয়ে লড়াইয়ের গান যিনি গাইছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মানুষ যার মুখে, তার মনে শান্তি নেই, সান্ত্বনা নেই, সারা দেহে ক্লান্তি, উদরে ক্ষুধা, কণ্ঠে তৃষ্ণা, জীবনে এক বিচিত্র অস্বস্তি, যেন জ্বালা। সেই জ্বালা নিয়ে যারা মাটি কোদায়, যারা কোদাল চালায়, যারা কাজ করে, তারা তাদের যে প্রাপ্য সেই প্রাপ্যটুকু পায় না। এই বঞ্চনা কে করছে? সবাই আমরা জানি যে কেন্দ্রীয় সরকার এই বঞ্চনার গান গাইছে। আমরা বিশ্বাস করি যে একটার পর একটা টিম পাঠালেন, তারা বলে গেলেন কোনো দুর্নীতি নেই, আর তারপরে বঞ্চনার সময় তারা আরো উদার হস্ত, বঞ্চনাতে উদার, কাজে নয়। আবাস যোজনা, ঘরের মাথার উপরে সবারই ছাদ করে দেব, কে বলেছিলেন? ক% টাকা দিয়ে কথা বলেছিলেন? আর যিনি প্রত্যেকটি মানুষের মাথার উপর ছাদ করে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা পরিষ্কারভাবে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছেন, সে লড়াই সাধারণ নিরন্ন গরিব মানুষের জন্য লড়াই। এই ধর্ণা মঞ্চ প্রতিধ্বনিত করছে কার কথা? বঞ্চিত মানুষের কথা। এই ধর্ণা মঞ্চ প্রতিধ্বনিত করছে কার কথা? অন্যায়ের বিরুদ্ধে যে অপশাসন চালাচ্ছেন যারা কেন্দ্রে বসে, তাদের বিরুদ্ধে কথা আমরা মনে করি। তাই আমি বেশি কথা বলবো না, শুধু একটা আত্মপ্রত্যয় ভরা বুক নিয়ে কথাই বলবো যে সবাইকে তো সব কাজের জন্য ডাকেন না। রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন বলে শেষ করব, যে সেবক আমার মতো রয়েছে সহস্র শত তোমার দুয়ারে, তাহারা পেয়েছে ছুটি, ঘুমায় সকলে জুটি পথের দুধারে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে আমি সেবক আমার মতো রয়েছে সহস্র শত তোমার দুয়ারে, তাহারা পেয়েছে ছুটি, ঘুমায় সকলে জুটি পথের দুধারে, শুধু আমি তোরে সেবি, বিদায় পাইনি দেবী, ডাকুক ক্ষণে ক্ষণে, দুরূহ সৌভাগ্য সেই বেছে নিলে আমার এই বহিপ্রাণ পণে। তাই একটার পর একটা আন্দোলন সেই গতি বাড়িয়েছে, একটার পর একটা আন্দোলন আমাদের প্রাণে প্রেরণা জুগিয়েছে, একটার পর একটা আন্দোলন আমরা এগিয়ে গেছি। আমরা মনে করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে জয় আমাদের নিশ্চিত, এবং বিশ্বাস করি হবে 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 জয়, হে দেবী করি নে ভয়, হব আমি জয়ী। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন সেই গর্বে জাগি রব, সারা রাত্রি দাঁড়ে তব অনিদ্র নয়ন, সেই গর্বে কণ্ঠে মম বহি বড় মাল্য সম তোমার আহ্বান। যে আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন গরিব মানুষের দল, সেই আহ্বানে সাড়া দিয়ে তিনি আজ এগিয়ে চলেছেন। আমরা তাকে শত কোটি আমাদের শ্রদ্ধা জানাই, এবং এগিয়ে চলার যে মন্ত্র তিনি দিয়েছেন, কারণ নদী যেমন বলতে পারে ম্যান মে কাম অ্যান্ড ম্যান মে গো বাট আই শ্যাল গো ফর এভার, ঠিক তেমনি বলতে পারে ম্যান মে কাম অ্যান্ড ম্যান মে গো বাট মাই মুভমেন্ট উইল গো ফর এভার। তার এই আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমরা আমাদের শত কোটি শ্রদ্ধা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে এই মঞ্চে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আশিস দাকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়।
আচ্ছা, রোজার টাইম আছে 5:56 আজকে। যারা রোজা করেছেন তাদের রোজা ভাঙার ব্যবস্থা আছে। আমি ববিকে এবং সিদ্দিকুল্লাহ সাহেবকে বলবো এবং অরূপ রায়কে, এই অরূপ বিশ্বাসকে, তাদের নিয়ে যাওয়ার জন্য আমরা ক্ষুদিরাম অনুসরণ কেন্দ্রে ব্যবস্থা করেছি। যারা যারা রোজা করেছেন বাস আছে এখানে, আপনাদের নিয়ে যাবে, আপনারা রোজা করে আসুন, যান। সাংবাদিকদের মধ্যেও যদি কেউ রোজা করে থাকেন আপনারাও জয়েন করতে পারেন। পুলিশের মধ্যেও যদি কেউ রোজা করে থাকেন আপনারাও জয়েন করতে পারেন। ঠিক আছে। আজকের এই ধর্ণা মঞ্চ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, যারা 100 দিনের কাজের উপরে জীবন জীবিকা অনেক অংশে নির্ভর করে, এবং যারা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসে গৃহ নির্মাণের সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকেন, তাদের বঞ্চনার বিরুদ্ধে বাংলার মা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সব সময় দরিদ্র মানুষদের জীবনে তাদের উৎকর্ষতা আনার জন্য সব সময় চেষ্টা করেছেন, গরিবের গ্রামীণ মানুষের সম্পত্তির অধিকার নিজের জীবন বিপন্ন করে যিনি ফিরিয়ে দিয়েছিলেন, সারা ভারতবর্ষে যা ইতিহাসের সৃষ্টি করে দেশের আইন পরিবর্তন করতে বাধ্য করেছে, তার দূরদৃষ্টতা, তার গরিবের প্রতি সহমর্মিতা বরাবর তাকে বন্দিত করেছে। তিনি আজকে আবার ধর্ণা মঞ্চে বসেছেন, তার কারণ হচ্ছে এক অদ্ভুত সরকার কেন্দ্রে শাসন করছেন, নিজের অহমিকা, নিজেদের ধারণা, নিজেদের অপমানবোধ, তার সব কিছু দায় নির্দ্বিধায় গরিব মানুষদের ওপর চাপিয়ে দেন। মাননীয়া নেত্রী আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী হিসেবে শুনেছেন, এর আগে আমার বর্ষিয়ান সাংসদরা তারা অত্যন্ত সুষ্ঠুভাবে বুঝিয়ে বলেছেন। তিনি নিজে 3 বার চিঠি লিখেছেন, তার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার ভেতরে স্বয়ং মাননীয়া মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যে পশ্চিমবঙ্গের গরিব মানুষরা বঞ্চিত হচ্ছে। দেখব বলে কথা দিয়েও কোনো রকম অগ্রগতি হয়নি। উনি নির্দেশ দেন আমাকে, সব তথ্য নিয়ে আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা দিল্লিতে 7ই নভেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করি। তাকে সব কটি যা তখনও অবধি আমরা এটিআর দিয়েছিলাম, অর্থাৎ কিনা যে কোনো ধরনের নালিশ হলে তা আমরা যথাযথ তৎপরতার সঙ্গে নিরীক্ষণ করে আমরা উপযুক্ত ব্যবস্থা বা প্রকৃত পরিস্থিতি জানিয়ে দিয়েছিলাম। সেগুলি তার সামনে রাখার পরে এবং বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিনি নিজে বলেন যে পশ্চিমবঙ্গের যে কর্মধারা এখন দেখছি আমি আশ্বস্ত, এবং আপনাদের যেসব প্রকল্প ধরে রাখা আছে সেগুলো এবার আমরা ছেড়ে দেব। এই আশা নিয়ে আমার মনে আছে বাইরে সংবাদ মাধ্যমের বন্ধুরা ছিলেন,
তাদের বলেছিলাম না চালে বিশ্বাস নেই। কারণ আমরা যার সৈনিক, যার দীক্ষায় গরিব মানুষদের হয়ে কাজ করার মানসিকতা নিয়ে আমরা সর্বসময় চেষ্টা করে থাকি, যতক্ষণ না তারা খেতে পান আমরা সন্তুষ্ট হই না। কারণ এই দীক্ষাই আমাদের নেত্রী দিয়েছেন। তারপরে আমরা 24শে নভেম্বর 11,36,482টি আবাস যোজনার বাড়ির অনুমোদন পাই। তার সঙ্গে দুটি শর্ত যুক্ত থাকে। প্রথম শর্ত, 1 মাসের ভেতরে যে 11,36,282টি নাম আপনারা অনুমোদন করবেন এই বরাদ্দর ভিত্তিতে, তা যেন সবকটি পুঙ্খানুপুঙ্খভাবে ওনাদের যা নির্দেশিত প্রথা আছে সেগুলো নিশ্চিতভাবে মানা হয়। এইটি একটি শর্ত। আরেকটি শর্ত, 1 মাসের ভেতরে এই সম্পূর্ণ অনুমোদিত তালিকা আপনাদের কেন্দ্রীয় পোর্টালে তুলতে হবে। অবশিষ্ট সংখ্যা যদি কিছু থাকে তা অন্য রাজ্যকে দিয়ে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে দিন রাত এক করে আমাদের আধিকারিকরা একেবারে নিচু স্তর থেকে ত্রিস্তরীয় ব্যবস্থায় তার সম্পূর্ণ যাচাই করা হয় এবং এর আগে যে 56 লক্ষ নাম তোলা হয়েছিল তার ভেতরে 6 লক্ষ অটো এক্সক্লুশন হয়েছিল সোজাসুজি কেন্দ্রীয় পোর্টালে। সেখানে রাজ্যের কোনো রকম জায়গা ছিল না যাচাই করার মতন। এই প্রথম অনুমোদন পাওয়ার পরে আমরা 1 মাসের ভেতরে 10,50,000 তালিকা আমরা অনুমোদন করি। নিয়ম অনুসারে 7 দিনের ভেতরে ভারত সরকারের দেয় আমাদের যে প্রাপ্য অর্থ, অর্থাৎ এখান থেকে যে কর নিয়ে যাওয়া হয় সেই কর থেকে যেসব প্রকল্পে অনুদানের মাধ্যমে রাজ্য সরকারকে দেওয়া হয় তার 8,200 কোটি টাকা 1 সপ্তাহের ভেতর আমাদের প্রাপ্য ছিল। 7 দিনের বদলে আমরা 15 দিন পরে জানতে পারি যে সংবাদ মাধ্যমে যে ক্রমশ নানা রকম নালিশ হচ্ছে এবং কি করে এই অর্থ দেওয়া যাবে বলে বিরোধী পক্ষের কয়েকজন নেতা তারা বলছেন যে আমরা দিল্লিতে গিয়ে দরবার করব এটা বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি যে কথা বলছিলাম, আজকে 1 সপ্তাহের বদলে 3 মাস পূর্ণ হবে প্রায়, আমরা কিন্তু এখনো একটি পয়সাও পাইনি। একইভাবে আপনারা শুনেছেন 2021 সালের ডিসেম্বরের পরে আমাদের MGNREGA অ্যাক্টের আওতায় যে 100 দিনের কাজের গরিব মানুষদের যে ব্যবস্থা আছে এবং সর্বত্র ভারতবর্ষে এই MGNREGA এর ব্যবস্থা থাকে, পশ্চিমবঙ্গ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে নতুনভাবে কর্মদিবস সৃষ্টি করা, সম্পদ সৃষ্টি করার লক্ষ্যে, যেমন সুখা অঞ্চলে ফলের বাগান, আজ থেকে এইভাবে পরপর 4 বার আমরা ভারত সরকারের কাছ থেকে সর্বোচ্চ 100 দিনের কাজের ব্যবস্থা করার, শ্রম দিবস সৃষ্টি করার জন্যে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ পুরস্কৃত হয়েছে। তা সত্ত্বেও আমাদের
প্রাপ্য অর্থ 7,200 কোটি টাকা এবং আমাদের আবাস যোজনার 8,200 কোটি টাকা এখনো অবধি আমরা পাইনি। পরের পর ছুতো দেখিয়ে বিভিন্ন কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। এখনো অবধি আমি এখানেই বক্তব্য শেষ করছি। এই বঞ্চনা বিরুদ্ধে এই যে ধর্ণা, তার সফলতার কামনা করে আপনারা যে এখানে এসে আমাদের নেত্রীর এই প্রয়াসকে সমর্থন জানাচ্ছেন এবং এখানে উপস্থিত আছেন, তার জন্য সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। ধন্যবাদ প্রদীপ মজুমদার মহাশয়কে। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত সারে বক্তব্য রাখবেন আমাদের দলের বর্ষিয়ান নেতা এবং রাজ্যের মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। নমস্কার। আজকে সকাল থেকে আমাদের সকলের প্রিয় নেত্রী, সকলের শ্রদ্ধার পাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত এখানে ধর্নার ডাক দিয়েছেন। এই ধর্নার বিষয়বস্তু সম্পর্কে এর আগে সমস্ত বক্তা আপনাদের কাছে বিস্তারিতভাবে বলেছেন, সেই ব্যাপারে আমি আর নতুন করে বলতে চাই না। এখানে রয়েছেন আমাদের দলের সভাপতি সুব্রত বক্সী, রয়েছেন এইমাত্র এসে পৌঁছলেন অভিষেক ব্যানার্জি, আমাদের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক, আমার বন্ধু মন্ত্রীরা, বিধায়কবৃন্দ, জেলা পরিষদ, কাউন্সিলর, সর্বস্তরের নেতৃবৃন্দ যারা এখানে এসছেন। আমার ছোট্ট দুটি কথা আছে বলার। সেটা হলো এই যে 21 সালে নির্বাচনে ওরা যখন বলল ইসবার 200 পার, নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে না, ইসবার আসানসোল পার। সব নেতা এসেছিলেন, প্রধানমন্ত্রী এসেছিলেন কয়েকবার, বেশ কয়েকবার, স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে অপমান, এই যে চপেটাঘাত খেয়েছিল, এই জ্বালা সহ্য করতে পারছেন না। তাই আমরা আমাদের এই পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির সরকার বাধ্য হয়ে একটার পর একটা পুরস্কার দেওয়ার পরেও, এই কদিন আগেও আমাদের দুয়ারে সরকার 800 প্রকল্পের মধ্যে শ্রেষ্ঠ প্রকল্পের স্বীকৃতি পেয়েছে। তারপরেও অর্থাৎ একটার পর একটা, আমার বিস্তারিত বলার সময় নেই, এক্ষুনি আমাদের নেত্রী বলবেন। একটু আগে পঞ্চায়েত মন্ত্রী বলছিলেন আমাদের দপ্তর যে কৃষি দপ্তর, প্রধানমন্ত্রী বলেছিলেন 2 বছরে কৃষকের আয় দ্বিগুণ করব। 8 বছরে দ্বিগুণ হয়নি। কৃষি দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং নেতৃত্বে 3 গুণ আয় বাড়িয়েছে কৃষকদের জন্য। আজকে সেই লজ্জা ঢাকবার কোনো জায়গা নেই, তাই আজকে অত্যাচারের পথ বেছে নিয়েছে। আমি শুধু আমার নেত্রীর কাছে বলবো, স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় ডিক্টেটর যদি কেউ জন্মে থাকে ভারতবর্ষের বুকে, সবচেয়ে বড় ডিক্টেটর যদি কেউ জন্মে থাকে ভারতবর্ষের বুকে, তার নাম আজকের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, গণতন্ত্রের লড়াই, অধিকারের লড়াই। কারো পৈতৃক টাকা আমাদের দেয় না, আমাদের থেকে টাকা নিয়ে যায়, তার শেয়ার আমাদের দেয়। কারো বাড়ির টাকা নয়, কারো নিজের সম্পত্তির টাকা নয়, সেই টাকা থেকে বঞ্চনা করা হচ্ছে। ভারতবর্ষে একজন মানুষ দেখিয়েছেন কনসিস্টেন্সি ইন এজিটেশন, সংগ্রাম, দীর্ঘদিনের সংগ্রাম চালিয়ে যাওয়া, দীর্ঘদিন ধরে লড়াই করার ইতিহাস এক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। আর এক কৃষকরা, পাঞ্জাবের কৃষকরা দিল্লিতে বসে ইতিহাস তৈরি করেছিল। তাই আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই নেতৃত্ব নেমে পড়েছেন,
এই বঞ্চনার বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে আমার বিশ্বাস এই আন্দোলনেও আমরা জিতবই জিতবো, এই বিশ্বাস নিয়ে গোটা বাংলা আপনার সঙ্গে আছে, গোটা দেশ আপনার সঙ্গে আছে, এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজ্যের আর এক মন্ত্রী এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকে 30 ঘন্টার ধর্ণা আমাদের মাননীয়া নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকাল 12টা থেকে শুরু করেছেন এবং আজকে এই ধর্নায় আমাদের মাননীয় অধ্যক্ষ রয়েছেন, আমাদের মাননীয় উপাধ্যক্ষ রয়েছেন, সভাপতিরা রয়েছেন, বিভিন্ন মন্ত্রীগণ রয়েছেন এবং আমাদের সহকর্মীরা রয়েছেন। আমি প্রথমেই একথা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আর আন্দোলন একদম সিননিমাস শব্দ হয়ে গেছে। এটা সারা ভারতবর্ষের কাছে নয়, শুধু একেবারে পৃথিবীর মানুষ জানেন। আন্তর্জাতিক ক্ষেত্রে যে মানুষটি নিজেকে অবিসংবাদী একজন প্রতিবাদী হিসেবে তাকে, তার চরিত্রকে তিনি তৈরি করেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, যেখানে যখন অন্যায় হয়েছে বিরোধী দলে থাকতেও করেছেন, আবার সরকারের পক্ষে এসে করেছেন। আমাদের মাননীয়া নেত্রী শুধুমাত্র আমাদের দলের নেত্রী নন, তিনি এই বাংলার মুখ্যমন্ত্রী। একবার নয়, দুবার নয়, 3 বারের মুখ্যমন্ত্রী। এটা যেন যারা কটূক্তি করে, যারা বক্রোক্তি করে, তারা যেন মনে রাখে। আমাদের এখানে আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন এবং কিছুক্ষণ আগে তিনিও ছাত্র যুবর সমাবেশ করে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বিভিন্ন জায়গায় যে ধরনের আন্দোলন তৈরি হয়, সেটা ভারতবর্ষের কাছে শুধু দৃষ্টান্ত নয়, সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। তাই ওদের এত গায়ে জ্বালা, তাই ওদের এত হিংসা। এই হিংসার জ্বালার একমাত্র ওষুধ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আন্দোলন। আমরা তাই সবাই মিলে আন্দোলনে অংশগ্রহণ করবার অঙ্গীকার নিয়ে এই ধর্ণা মঞ্চ এবং তাতে সবাই মিলে এসেছি এবং ধর্ণাকে সমর্থন জানাতে এসেছি। আমার আগে শোভনদা বলছিলেন কারুর পৈতৃক টাকা দেওয়া নয়, বাংলার মানুষের টাকা নিয়ে যাচ্ছে আর বাংলার মানুষকে বঞ্চনা করছে, এর বিরুদ্ধে প্রতিবাদ। বাংলার মানুষের টাকা কারুর পৈতৃক সম্পত্তি নয়, সুতরাং সেই টাকা বাংলার মানুষকে যারা বঞ্চিত করে, তাদের প্রবঞ্চিত করছে। অনেক কথা বলেছে তাদের যখন নির্বাচন 21-এর তার আগে, তারপরে যেই 200 পার আর হয়নি, দিল্লিকে উৎপার করে দিয়েছে বাংলার মানুষ, তখন কি করবে না বঞ্চনা করবে, প্রবঞ্চনা করবে। এটার নাম হচ্ছে ওই ভাজপা। একটু আগে দেখলেন না, সবাই আছে, ওই যে এখানে দিদি যেটা এখানে করলেন, আমরা সবাই দেখলাম, একটা ওয়াশিং মেশিন ঢুকলো, সাদা কালো কাপড়, সাদা কাপড় কালো কাপড় সবটা মিলে ঢুকলো কালো কাপড়, বেরিয়ে এলো সাদা হয়ে। অর্থাৎ যারা ওখানে যাচ্ছেন তারা ওই ওয়াশিং মেশিন ভাজপা হয়ে যাচ্ছেন। ফলে আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, কেন টাকা দেবেন না, কেন টাকা দেবেন না, আমরা সেই প্রশ্ন করতে চাই। ভারতবর্ষের সংবিধান এখানে আছে, এই সংবিধান, সেই সংবিধানের তৈরি আইন, সেই আইন হচ্ছে ওই এমজি নরেগা আইনটা, যেটা সেটা কিন্তু এই সংবিধান সমর্থিত একটা আইন। সেই আইনে বলে যে কাজ করতে দিতে হবে 100 দিনের,
গ্যারেন্টি, সেই গ্যারেন্টি যেমন সরকার একদিকে দেয়, তার টাকা দিতে হবে, কাজ করার 15 দিনের মধ্যে তার টাকা দিতে হবে। কোন আইনের বলে এই কাজ করা হচ্ছে বাংলার মানুষদের বঞ্চিত করে? আমরা জিজ্ঞাসা করতে চাই। রাজনৈতিক এই যে স্বার্থ চরিতার্থ করবার এই রাস্তা তৈরি করা, এটা ঘৃণ্য, এটা রাজনীতি নয়, এটা বাংলার মানুষকে চুন চুনকে তাদের বঞ্চনা করার একটা রাস্তা তৈরি করা। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি। সড়ক যোজনা তোমার টাকা নাকি? আবার কি এক বাবু দুলারা, নন্দর দুলারা, একেবারে একদম সেই দুলারা রাজবাবু কালকে বললেন বাজেটে নেই, ঠিকাদাররা টাকা পাবেন না। উনি সব জানেন, ঠিকাদাররা নাকি টাকা পাবে না রাস্তাশ্রী করলে। ওই টাকার একটাও টাকা কেন্দ্রের সরকারের নয়, ওই টাকা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে বাজেটে বরাদ্দকৃত টাকা, ফলে পড়বে না, জানবে না, অদ্ভুত অদ্ভুত কথা বলল। কেন টাকা দিচ্ছে না? 27 নম্বর ধারা প্রয়োগ করেছে। কোন আইনে 27 নম্বর সেটা বাবু জানেন না, কোন আইনে 27 নম্বর ধারা সেটা বলেননি, 27 নম্বর প্রয়োগ করেছে। তো ওই 27 আগামী দিনে কি হবে? হ্যাঁ, 420, এগুলো তো 420 ধারায় আমরা প্রয়োগ করব নিশ্চিতভাবে। এই যে কথাগুলো বলা, এগুলো তো 420, যেটা সবাই জানেন, তো ওটা আর বলতে হয় না, ওই ধারা সবাই জানেন। সুতরাং সেটা প্রয়োগ করা, এই ধরনের কথাবার্তার কোনো মানে হয় না। রান্নার গ্যাসের দাম বাড়ছে, আরে বাড়ছে যখন, দেখো আমি বাড়ছি মামির মতন বেড়েই যাচ্ছে, কিন্তু তাদের জ্ঞান আসে না। তারা এর দ্বারা কোনো ধারা কিছু দিয়েই তারা প্রভাবিত হন না মানুষের পক্ষে। 1149 টাকা দামের গ্যাস, তার উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সার চাল রান্না হবে। এই কাজ করছে কারা? ওই দিল্লিতে বসে আছে যারা। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদিকে, যে আজকে মহিলাদের জন্য যা করেছেন তা বিশ্বের কাছে রেকর্ড হয়ে আছে। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল, স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে যত পরিকল্পনা, সব প্রকল্প, তার মধ্যে মেয়েদের অগ্রাধিকার দেয়া, তার সাথে লক্ষ্মীর ভান্ডার 25 থেকে 60 শুধু নয়, সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ লাইফ টাইম পেয়ে যাবে মেয়েরা। দিদি, তৃণমূল মহিলা কংগ্রেসের একজন কর্মী হয়ে আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। সারা মহিলা সমাজকে আপনি যেভাবে সম্মানিত করেছেন, আমি বারবার এটা বলি। দিদি অনেকে বলে ভিক্ষা দিচ্ছে, আমি বারবার এটা মনে করি, আমার শাশুড়ি যখন তিনি ছিলেন, তিনি যদি কোথাও কখনো কাউকে দিতে যেতেন নাতি নাতনিকে, তাহলে আমাদের কাছ থেকে চেয়ে তাকে পয়সা দিতে হতো। আজকে আপনি তাদের ব্যাংকে ঢুকিয়েছেন। আজকে আমার শাশুড়ি বেঁচে থাকলে তার টাকা, সরকারের টাকা, আপনার দেয়া টাকা, সেই টাকা নিয়ে কিন্তু তারা নাতি নাতনিকে দিতে পারতো। এই যে সম্মান দিয়েছেন, এই সম্মানটা সবচেয়ে বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, এটা এতটাই ওদের একেবারে কি বলবো, হিংসার একটা জায়গা তৈরি করে যে কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ না। আচ্ছা, একটা মানুষ অপ্রতিরোধ্য, এটা মানতে হবে। 1 লাখ দল এই অপ্রতিরোধ্য মানুষটাকে কিছু করতে পারবে না। তাই কি করব? হাতে মেলাবো। এখানে একরকম, আরেক জায়গায় আরেক রকম। আমরা এই তীব্র প্রতিবাদ করি। বলছে দুর্নীতি করেছে, যাদের নীতি নেই তারা আবার দুর্নীতির কথা বলে। তোমার নীতিটা কি? আমরা জিজ্ঞাসা করতে চাই যে তুমি দুর্নীতির কথা বলো। আমরা যদি চাইতাম
মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন তাহলে 2011-এ এটা করতে পারতেন, কিন্তু স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই, বদল চাই বদলা নয়। আমরা কোনো বদলা নিয়ে কিছু করতে চাইনি, তাই বদলা হয়নি। কিন্তু তার মানে এই নয় যে এই ক্ষেত্রগুলো তৈরি করে আমাদের অকারণে আমাদের অসম্মান করবে, অসম্মানজনক কথা বলবে, আমরা তার বিরুদ্ধাচরণ করি। তাই আজকে দাঁড়িয়ে আমরা এটা বলতে চাই, সিবিআই, ইডি, আচ্ছা সিবিআই আমি এটা বারে বারে বলেছি, গুয়াহাটি হাইকোর্ট 13 সালে সিবিআই এর নোটিফিকেশনটাকে আলট্রাভাইরিস করে দিয়েছিল। তারপরে এই আলট্রাভাইরিস করে দেওয়ার পরে ওটা সুপ্রিম কোর্টে 14 সালে ইউপিএর সময় কিন্তু ওটা চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু এই সরকার আসার পর থেকে সেই মামলা আর কোনোদিন তোলে না। কেন? আমি এটা পরিষ্কার করে বলতে চাই, আইনগতভাবে জাজমেন্ট কখনো স্টেট হয় না, অর্ডার স্টেট হয়। এখানে সুখেন্দু শেখর রায়ও আছেন, আমার সঙ্গে একমত হবে। জাজমেন্ট স্টেট হয় না, হয় কি অর্ডার স্টেট হয়। সেই অর্ডার স্টেট হয়েছে, তার বলে বছরের পর বছর 24 অব্দি এখন আসতে চলেছে। ওই অর্ডার স্টের ওটাকে কেন্দ্র করেই আজকে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। আমরা এরও তীব্র প্রতিবাদ করি। নিরপেক্ষ চরিত্রটা হারিয়ে যাচ্ছে, এটা ভারতবর্ষের জন্য ভালো নয়। এই যে এখানে এই যে সংবিধান, যার পুজো আমাদের নেত্রী করেন, সেই সংবিধান বলে যে কখনো এই নিরপেক্ষ চরিত্র ভারতবর্ষের চলে যাবে, এমনটা যেন না হয়। প্রিয়াম্বলে সেই কথা বলা হয়েছে। আমাদের সুখেন্দু শেখর রায়ও ইউনিয়ন অফ স্টেটসের কথা বলেছেন। তাই আজকে যারা সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখাতে চায়, যারা সংবিধানের কণ্ঠরোধ করতে চায়, যারা আইন মানে না, যারা কোনো কিছুর উত্তর দেয় না, জবাব দেবে না মনে করে, তাদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস জবাব চায়। এই অন্যায়ের প্রতিবাদ করে তাদের জবাব চাই আমরা। তাদের কি বলার আছে? আর যেখানে নেত্রী আছেন, সে লড়াই লড়ে আমরা জিতব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা সারা পৃথিবীর মানুষ জানেন। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এটা কিন্তু নেত্রীর স্লোগান। সেই স্লোগান দিয়ে আমরা এই বাঁচার লড়াইকে, মানুষের বাঁচার লড়াইকে আরো প্রশস্ত পথ তার তৈরি করে আমরা সেই লড়াইয়ে সবাই সামিল হব। ছিনিয়ে আনবো অধিকার যদি কেউ না দেয়, তাকে ছিনিয়ে আনতে হয়। এটাই আজকে আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের পদ্ধতি অবলম্বন করে সেই ছিনিয়ে আনার রাস্তাটাকে তৈরি করতে এই 30 ঘন্টার এই অবস্থান। আমি আমার নেত্রীকে সশ্রদ্ধ প্রণাম জানাই, কারণ তিনি ছাড়া এই ধরনের আন্দোলনকে নেতৃত্ব দেয় এমন কোনো নেতা সারা ভারতবর্ষে নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন আমাদের নেত্রী হিসেবে, এটা আমাদের গর্ব। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আর এক মন্ত্রী আমাদের আছেন, বীরবাহা হাঁসদাকে। जोहर तहिनिया धरना मंच रे उपस्थित मेनाया तृणमूल कांग्रेस श्रेणी सभानेत्री माननीय श्रीमती ममता बंदोपाध्याय, उपस्थित मेनाया तृणमूल कांग्रेस श्रेणी नेता अभिषेक बंदोपाध्याय, ओनार साथे उपस्थित मेनाया तृणमूल कांग्रेस श्रेणी नेता खन एहब काते एमएलए को मंत्री खन एहब काते नाम कोगे निज निज জায়গায় সম্মানিন চালাক ওকানা। আমি জানি এখানে সবাই হয়তো আমার কথা বুঝতে পারবেন না, তাই আমি বাংলাতে একটু বলার চেষ্টা করছি। আমি দুটো ভাষাতেই বলবো, আমার ভাষাতেও এবং বাংলা ভাষাতেও, কারণ আজকের এই ধর্ণা মঞ্চে একজন আদিবাসী মেয়ে হিসেবে বসতে পেরেছি। কিসের জন্য বসেছি সেটা ব্যাখ্যা করে দিতে চাই। আমি ঝাড়গ্রামের
খুব সাধারণ একজন মানুষ, ঝাড়গ্রামের মানুষ ভালোবেসে আশীর্বাদ দিয়ে তাদের কর্মচারী আমাকে নিয়োগ করেছেন তাদের সুখে দুঃখে যাতে থাকতে পারি। এবং পুরো পশ্চিমবাংলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাকিয়ে আছেন যে তাদের দুঃখ বেদনার কথা যাতে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলতে পারি। তো সেইখান থেকে আমি বলতে চাই যে আমি বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে যখন দলের নির্দেশে যাচ্ছি, আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে যে জায়গায় আছেন, প্রত্যন্ত গ্রাম্য এলাকায় যাচ্ছি, তাদের একটাই দাবি যে দিদি আমরা 100 দিনের কাজ করেছি এখনো টাকা পাইনি। তো সেই আদিবাসী সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষের 100 দিনের টাকা যাতে পাই সেই সমর্থনে আমি এখানে বসেছি। আমাদের সেই টাকা দিতে হবে, কারণ গরিব মানুষের খেটে খাওয়া 100 দিনের টাকা আমরা খেতে দেব না। তার জন্য যদি লড়াই করতে হয় আমরা লড়াই করব। এবং আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা মঞ্চ থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমি মিথ্যে কথা বলতে শিখিনি। দীর্ঘ 34 বছর সিপিএম এর আমলের অত্যাচার দেখে বড় হওয়া একজন মানুষ আমি। সেই জায়গা থেকে বলতে চাই, বিজেপির অনেক নেতা অনেক নেত্রীরা বলেন যে তারা নাকি আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে আছেন, কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারা ভুলে যান আমিও একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আজকে নরেন্দ্র মোদীকে কিছু বলতে গেলে তিনি প্রধানমন্ত্রীর পদে বসে আছেন বলে তার নিয়ে একটা কথা বলতে গেছেন আমাদের কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, তার সাজা হয়ে যায়, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাজা হয় না। কারণ আমি তো আদিবাসী নই, বিজেপি যারা করে তারাই নাকি আদিবাসী, যারা বিজেপি বিরুদ্ধে যায় তারা আদিবাসী নয়। তাই শুভেন্দু অধিকারী যখন বলেন দেবনাথ হাঁসদাকে এবং বীরবাহাকে পায়ের তলায় রাখেন, সেটার কিন্তু সাজা হয় না বন্ধু। তাই সাধারণ মানুষকে বলবো, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বলবো, আবো আদিবাসী কো মিদু তাবন পে জুমি দো তাবন পে বাগান হিজুক কান্দির রে আবহ সাজা লঙ্কা কাতে গয়ে মাবো না, আবো তো জাঙ্গালা পারে গে নুকু বিজেপি কো তো হবো না। নিথ সময় মেনা গিয়া তেমন হলেও পাবো না, মি ধরতে তাড়াম হলেও পাবো না, কারণ মেটেন কথা বাংলায় লেখান বাইগানো আবই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া নির্ধাবিত হোক আদিবাসী সেবাক কয় কাদা ওনা দা আলোপন হিড়িমা। খুব দুঃখের সাথে বলতে হয়, একজন নেত্রীকে তো আমি দেখছিলাম, বিজেপির বড় নেত্রী নাকি নিজেকে মনে করেন, কলকাতার রাজপথে চিৎকার করতে করতে মিডিয়ার সামনে বলছিলেন যে বীরবাহা হাঁসদাকে নাকি বলা হয়নি, বীরবাহাকে বলা হয়েছে। সেই বিরোধী সেই নেত্রীকে বলতে চাই, বীরবাহা নামটা বলুন তো, আদিবাসী সাঁওতাল সমাজ ছাড়া অন্য কোন সম্প্রদায়ের মানুষের নাম আছে? আপনি যে বীরবাহাকেই বলেন না কেন, সে হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এটা আপনারা ভুলে গেলেন। তাই সাধারণ মানুষের কাছে একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের বলতে চাই যে চোখ খুলুন। এই বিজেপি সরকার শুধু দিনের পর দিন দাম বাড়িয়ে যায়, এই বিজেপি সরকার গরিব মানুষকে মেরে ফেলতে চায়, এই বিজেপি সরকার আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বিরুদ্ধে ভেদাভেদ সৃষ্টি করতে চায়। তাই চোখ খুলতে হবে, কারণ এদের চিন্তা যারা ওপরে চেয়ারে বসে থাকে তাদের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য নয়। আজকে বিজেপির নেতা নেত্রীরা বলেন আদিবাসী মানুষের জন্য নাকি তারা ভাবেন, কিন্তু কলকাতার মানুষজন যারা খবরের দিকে চোখ রাখেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের অনেক আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দিনের পর দিন রাস্তা অবরোধ হয়েছে। কিসের জন্য না? আমাদের সারি ধরম এবং সান্না ধরম কোডটা যেন বিধানসভায় পাশ করা হয়, এবং আমরা নেত্রীকে বলার পর বিধানসভায় সেই আদিবাসীদের প্রিয় ধর্ম সারি ধরম এবং সান্না ধরম যেদিন আমরা বিলটাকে নিয়ে আলোচনা করি, সেদিন বিজেপির বিধায়করা তার বিরোধিতা করেন। বিজেপির বিধায়করা চাননি সেটা বিধানসভায় পাশ হোক। এখান থেকে আদিবাসী মানুষের উচিত
যে এই সব দেখে শিক্ষা নেওয়া উচিত। এই বিজেপি সরকার আমাদের কথা ভাবে না, এই বিজেপি সরকার আমাদের মতো আদিবাসীদের মানুষের কথা ভাবে না। তাই আসুন সবাই একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করি এবং এই বিজেপি নামক দলটাকে এই পশ্চিম বাংলা শুধু নয় এই ভারতবর্ষ থেকে দূর হাটিয়ে দিই এবং এইখানে একমাত্র সাধারণ মানুষের কথা যিনি ভাবেন সেই সরকারকে আমরা বাঁচিয়ে রাখি মানুষের পাশে থাকার স্বার্থে। একজন আদিবাসী মানুষ হিসেবে तें सनाम आदिवासी को जहाँ करबन आजमे तबना निये कथा को आयमा गान गबन लई दा होयतो आबो दाबी दावा झतो आउरी मिटा तबना इहुं सिकरो काना जे झतो दाबी दो मिट धावते दो बाई पूरा तबना मेनखान मेटन कथा उयर हो तबना ममता बंदोपाध्याय आबो ई मुख्यमंत्री जहाँ तिस को दुरुब कनाय आबो आदिवासी को जहाँ तिना दाबी दावा पूरण कना एटा जहाँ सरकार किन्तु नित दाबी हबाई पूरण कदा जुदी एटा सरकार पूरणा ताहले दिल्ली रिनी जहाँ दुरुब कना आबो प्रधानमंत्री उनी ठेन आसो तबन पे आलिया सान्ना धरम सारी धरम कोड जाते पासो मा आबो हो जाते गौरव कते बोलले दारे आमा जाले आदिवासी जहां संतार को इन तेहन गौरव कते इनले दारे आमा जे इना धरम दो सारी धरम कना और बाकी जहां सान्ना धरम को बदल जे तबनल ओले तबना आपे हो धरम को बनल दारे आमा ओनाते आपे ठेन सनाम हुठेन अरदास हानते नाते बांग कोयो कते नुकु बीजेपी या एड़े कथा रोडते बांग ताराम कते मी धरते बन तारामो आदिवासी बन बांचा आबो धरम बन बांचावा आबो ना राय लाक्चार आरिचाली बन बांचावा निये लेई कते गेइना खाटो माचा কথা নড়ে গেইন মুতে দা আমি এই বলে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ বিভাকে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের রাজ্যের আর এক মন্ত্রী শ্রীমতী শশী পাঁজা মহাশয়কে। নমস্কার, সকলকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই প্রতিবাদী নেত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই। আজকে উপস্থিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই। মাননীয় রাজ্য সভাপতি সাংসদ শ্রী সুব্রত বক্সী মঞ্চে উপবিষ্ট এবং বক্তব্য রাখছেন পরপর সকল মন্ত্রীগণ এবং উপস্থিত জনপ্রতিনিধি আছেন যারা সকাল থেকে এই ধর্নায় যোগ দিয়েছেন। আপনারা দেখছেন যে ঠিক 12টার সময়ে আমাদের সকলকে যিনি আগলে রাখেন, পশ্চিমবাংলাকে আগলে রাখেন, তিনি সংবিধান নিয়ে প্রবেশ করলেন এই ধর্না মঞ্চে এবং সংবিধানের পুজো, ডক্টর বি.আর. আম্বেদকর স্ট্যাচুতে মাল্য অর্পণ এবং আজকে এই সংবিধানের যে অধিকার যেটা আমরা ভারতবাসী হিসেবে একজন নাগরিক হিসেবে আমরা সকলেই পাই, সেই সংবিধানকে পুজো করে আজকে সেই সংবিধানকেই নিয়েই সাংবিধানিক আমাদের অধিকার সেটা নিয়ে লড়াই। আপনারা জানেন, সকলেই বলছেনও যে বিষয়বস্তু বিশেষভাবে যখন বলা হলো কেন্দ্রীয় সরকার একেবারে কোনো সঠিক ব্যাখ্যা না দিয়ে সমস্ত রকম তাদের প্রশ্নের জবাব দেওয়া সত্ত্বেও এবং যখন দেখলাম কোটি কোটি শত শত মানুষ আসছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রাজ্যে ভুল ত্রুটি খোঁজার জন্যে, তারপরেও ভুল ত্রুটি পাচ্ছেন না, তারপরেই যখন তারা বলেন একতরফাভাবে যে আগামী ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থ বছর 2023-24-এ একেবারে ভাতে মারা হবে, এই ভাতে মারা সরকারের তাদের এই পরিকল্পনার বিরুদ্ধে আজকে এই লড়াই। তাই বঞ্চনার শিকার পশ্চিমবাংলা, বঞ্চনার শিকার এখানে পশ্চিমবাংলার শ্রমিক যারা 100 দিনের সঙ্গে যুক্ত, আর যারা বড় বড় কথা বলেন সবকা সাথ সবকা বিকাশ, কি বিকাশ করছেন? গরিব মানুষের মাথার উপরে ছাদ থাকবে, থাকবে না, তাই অর্থ দিচ্ছেন না, তাহলে তাদের বিকাশ হচ্ছে না সর্বনাশ হচ্ছে? সুতরাং তারা যারা এই বড় বড় কথা বলেন আজকে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ।
তারা জানেন না, দিদিকে চেনেন না। দিদি যদি ধর্নায় বসে, আমার মনে হয় কেন্দ্রীয় সরকার লজ্জিত হওয়া উচিত, কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ধর্নায় বসেছেন। আপনাদের লজ্জা নেই? আপনারা একটা সরকারকে বঞ্চিত করেছেন। আমরা দেখছিলাম পারস্পরিক, তারা বলছিলেন আজকে অন্নপূর্ণা পুজো, এটাতে তৃণমূল কংগ্রেস কি করে আন্দোলন করছে? আরে কালকে তো রামনবমী, কি করে আন্দোলন করছে? আর যখন দেখলো এত সুন্দর ছাত্র যুব সমাবেশ হচ্ছে, আরেকটি ধর্ণা মঞ্চ হচ্ছে, আবার আগামী দিনও ধর্ণা হবে, তারাও বসে গেলেন একটা সমাবেশ নিয়ে, তখন রামনবমী কথাটা আর মনে পড়লো না, আর আজকের অন্নপূর্ণা পুজোর বাঁধা করলো না। শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি রয়েছে, সেখানে বলে ডাহা মিথ্যে কথা তারা বলে গেলেন। শ্যামবাজার 5 মাথা মোড়ে পরপর বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন, কি করে মঞ্চে তিনি বসে রয়েছেন? কারা এরা? সংবিধান নিয়ে বলছেন, সংবিধানকে রক্ষা করতে তোমরা জানো? তোমরা কি জানো যে কিভাবে তোমরা বঞ্চিত করছে? সারা ভারতবর্ষে একটি রাজ্য অর্থ পাবে না। ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে 100 দিনের কাজ হয়নি ভালোভাবে, কিংবা বাংলা আবাস যোজনা ভালোভাবে হয়নি, একমাত্র পশ্চিম বাংলা। এটা কে বুঝবে? এটা কে বুঝবে আর কে শুনবে তাদের কথা? সংবিধান তারা রক্ষা করছেন। তাই ভারতীয় জনতা পার্টির আমরা ওয়াশিং মেশিন দিদি আজকে দেখালেন, কালো কাপড় দিচ্ছেন, সাদা বেরোচ্ছে, আর গাদ্দাররা ঢুকছেন আর সাদা হয়ে যাচ্ছেন, তুলসী মাতা একেবারে ধোয়ে পরিষ্কার হয়ে যাচ্ছেন। আজকে তাদেরকে চোখের আঙ্গুল দিয়ে মানুষ দেখিয়ে দিচ্ছেন। আমরা শুধু এইটুকুই বলবো, দিদি দুয়ারে সরকার করছে, আর তোমরা হচ্ছে যারা দুয়ারে মিথ্যে বলছো। এই দুয়ারে সরকার একেবারে প্রকৃত সরকারের কাজ পৌঁছে যাচ্ছে, আর তোমরা মিথ্যে বলে বেড়াচ্ছ। দিদি আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করছেন, ভবিষ্যৎ পরিকল্পনা স্কিম ঘোষণা করেছেন, আর তোমরা হচ্ছ যারা ভবিষ্যৎটাকে নষ্ট করছো। বেকারত্বর কথা বলে লজ্জা করে না? কতগুলো গভর্নমেন্ট পোস্ট খালি রয়েছে, ভরেনি। রেলওয়ে রিক্রুটমেন্ট কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, তথাপি বেকারত্ব সবচেয়ে বেশি হয়েছে এই ভারতীয় জনতা পার্টির শাসনকালে। এবং তারা আজকে বলছেন, এরা কারা প্রশ্ন করছেন? 2 কোটি চাকরি দেবে বলেছিল, ঠিক 15 লক্ষ টাকার মতো এখনো ব্যাংকে আসছে, আমরা অপেক্ষায় রইলাম। 2 কোটি চাকরি হবে, নিজে নেমে এলো 10 লক্ষ। এরা নাকি বেকারত্ব নিয়ে আমাদের প্রশ্ন করছে। নৈতিক অধিকার নেই তোমাদের প্রশ্ন করার, এবং সেই জায়গা থেকে আজকে এই ধর্ণা আপনাদের বাধ্য করবে। সারা ভারতবর্ষ দেখছে, সারা ভারতবর্ষের চোখ মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে। অখিলেশ যাদব এসছেন, একবারে নেড়ে গেছে। দিদি কথা বলছেন কুমারস্বামীর সঙ্গে, পরপর প্রেস কনফারেন্স হচ্ছে। দিদি চলে গেলেন উড়িষ্যার জয় জগন্নাথ বলতে, একবারে কি করবে জানে না। নবীন পটনায়ক সামনে পাশে নিয়ে আগামী দিনে ভবিষ্যৎ তৈরি করছেন এই রাজ্যের মানুষের তো বটেই, এবং ভারতবর্ষের এই ভবিষ্যৎটা দিদি তৈরি করছেন। তার শুভ হস্তে সুরক্ষিত থাকবে। দিদি এইভাবে মানুষকে নিয়ে কথা বলেন, মানুষকে নিয়ে করেন। দেখুন তো, গ্যাস সিলিন্ডার পড়ে রয়েছে, আমরা মেয়েরা আপনারা সংসার চালাচ্ছি, আমরা কি দেখছেন? ধাপে ধাপে গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে, ধাপে ধাপে গ্যাসের দাম বাড়ছে। আর দিদি একেবারেই 2 টাকা কেজি চাল দিচ্ছিল, আবার সেটা কোভিডের সময় একবারই বিনা পয়সায় চাল দিদি দিয়ে দিচ্ছেন, আর গ্যাসে সে বিনা পয়সায় চাল ভাত তৈরি হচ্ছে কিনা আমরা সকলেই সন্তানরা খাবো বলে। এই গ্যাসের দামের বৃদ্ধি, জবাব চাই, জবাব দাও। এরা নৈতিকতা কথা বলে। রাফেল মনে নেই? সবচেয়ে বড় স্ক্যাম 2014 পরে। কার এয়ারক্রাফটে আপনি ঘুরে বেড়াচ্ছিলেন? আপনি প্রকাশ্যে লোকসভায় যখন প্রচার করছিলেন 2014-তে, কার এয়ারক্রাফটে ঘুরছিলেন? কার হাওয়াই জাহাজে ঘুরছিলেন? কি লেখা ছিল? ক্যাপিটাল এ। প্রথমে তো তার হাওয়াই জাহাজে তিনি ঘুরছিলেন প্রচারে, তারপরে তাকেই নিয়েই হাওয়াই জাহাজে ঘুরতে লাগলেন দেশ বিদেশে। তার প্রচার হোক, তার প্রসার হোক, তার ব্যবসার উন্নতি হোক। আর এরা বলছেন যে আমরা নাকি জবাব দেব দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় সরকার। এখনই জবাব দাও যে আদানি নিয়ে কি হবে? LIC, SBI মধ্যবিত্তদের, গরিব মানুষের গচ্ছিত টাকা তারা ফেরত পাবেন কিনা? সবচেয়ে অবাক, একটা বড় স্ক্যাম,
তারপরে বলে প্রশ্নের জবাব দেব না, লোকসভা চলতে দেব না, প্রশ্ন করলে এজেন্সি পৌঁছবে। আমাদের পশ্চিম বাংলায় বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রস্তাবগুলো পাশ করেছে বিধানসভায়, ছিল যে সিবিআই এবং এজেন্সিস উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করছে বিভিন্ন রাজনৈতিক দল যারা বিজেপি বিরুদ্ধে, তাদেরকে তারা হেনস্থা করছে, তার বিরুদ্ধে প্রস্তাব পাশ করা হয়েছে। প্রস্তাব পাশ করা হয়েছে, অনুপস্থিত কারা ছিলেন? যারা এই এজেন্সিগুলোকে ব্যবহার করছেন, যারা 95% যাদের উদ্দেশ্যে এই এজেন্সিগুলো ব্যবহার করা হয়েছে, আপনারা দেখে নিন 95% কিন্তু বিভিন্ন আমাদের ভারতীয় জনতা পার্টি অপোজিশন লিডারকে তারা কেন্দ্র করে এই এজেন্সিগুলো পাঠিয়েছে। অর্থাৎ অবিজেপি সরকার অপরিষ্কার, বিজেপি সরকার ওয়াশিং মেশিন, একদম পরিষ্কার। যার জন্য মহারাষ্ট্রায় দলবদল হলো, তারপর সে বিধায়ক বলছে আমি এখন বিজেপিতে চলে গেছি, আমাকে আর সিবিআইও ছুতে পারবে না, ইডিও ছুতে পারবে না, আমি রাত্রে ঘুমোতে পারি। আর কর্ণাটকাতে বিজেপি এমএলএ 8 কোটি নিয়ে তাকে পাওয়া যায়, আর বিজেপির সাংগঠনিক যারা নেতৃত্ব তার বেল নিয়ে তারা কোর্টে যাচ্ছেন। লজ্জা, দেশের লজ্জা, মিথ্যেবাদী বিজেপি, এদেরকে দূর করতে হবে। আমাদের দিদি এই ব্যবস্থাটা করবে, তাই এই দিদিকে কর্নার করো, তাই দিদিকে টার্গেট করো। আর দিদিকে তো চেনো না, দিদি যে কি, দিদি শুধু দিদি নয়, আন্দোলন তিনি সৃষ্টি করেছেন। আন্দোলন মানেটা কি সেইটা জেনে নাও দিদির কাছ থেকে। তাই এই জায়গা থেকে আমরা এই ধর্নায় অংশগ্রহণ করেছি, স্বতঃস্ফূর্তভাবে এসেছি, সকলেই উপস্থিত হয়েছেন। এবং আজকের দিনে রমজান, এই উপোসটাও যেমন চলছে, কালকে রামনবমীটাও হবে, আজকে অন্নপূর্ণা পুজোটাও হচ্ছে। মা অন্নপূর্ণা বসে রয়েছেন, যিনি ভাতের চাল দিচ্ছেন সেই মা অন্নপূর্ণা বসে রয়েছে, অন্নপূর্ণা লড়ছেন। আমাদের সকলের জন্য এইটুকু বলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক নমস্কার এবং প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। খোদ রাষ্ট্রপতি বলে গেছেন, জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। ধন্যবাদ শ্রীমতী শশী পাঁজা মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ। নমস্কার। প্রথমেই আমার ধর্মপ্রাণ সংখ্যালঘু ভাইদের যারা রোজা রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি তাদের সকলের রোজা কবুল হোক, এবং ধর্মপ্রাণ হিন্দু ভাইদের অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা। আগামী কাল রামনবমীরও আগাম শুভেচ্ছা আমি সবাইকে জানাচ্ছি। আমি বসে বসে ভাবছিলাম যে আজকের এই সমাবেশ বা ধর্ণা বা অবস্থান বিক্ষোভ সত্যি অত্যন্ত বিরল এবং বিস্ময়কর। তার কারণ 10 কোটি মানুষের দ্বারা নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী ধর্ণায় বসে আছেন, কিন্তু রাস্তায় কোনো রকম কোনো বাধা বিপত্তি প্রতিকূলতা নেই। 10 কোটি মানুষের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি, রাজ্যের প্রশাসনিক প্রধান রাস্তায় বসে আছেন, সেই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড সব যাচ্ছে। এটাই প্রমাণ করে যে আমাদের সরকার দম্ভ এবং অহংকারী নয়, আমাদের সরকার সংবেদনশীল এবং আমাদের সরকার মানবিক। যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ধর্নায় বসেছি, আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বলেছেন, কিন্তু আমি আপনাদের বলবো যে একমাত্র বাংলার সাথে ধারাবাহিকভাবে, বিশেষ করে 2021 সালের নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর, হেরে যাওয়ার পর ভারতীয় জনতা পার্টি, দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতাদের যে বৈমাতৃসুলভ আচরণ, এটা আর কোনো রাজনৈতিক দল বা কোনো রাজ্য সরকারের সাথে হচ্ছে না। 2014 সালে প্রধানমন্ত্রী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডসে তৎকালীন বিজেপি নেতা, খুব সম্ভবত তারিখটা ছিল 5ই ফেব্রুয়ারি 2014, সেখানে সভা করতে এসে বলেছিল
যে আমি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হই, বাংলার দুহাতে আমি দুটো লাড্ডু তুলে দেবো। আজ সত্যি আমাদের মনে হচ্ছে বাংলার হাতে তিনি লাড্ডু তুলে দিয়েছেন। তার কারণ 100 দিনের টাকাতেও লাড্ডু, বাংলা আবাস যোজনাতেও লাড্ডু, বাংলা সড়ক যোজনাতেও লাড্ডু, এবং সব রাজনৈতিক দল আজকে যারা ইডি সিবিআই এর বিরুদ্ধে লড়াই করে হাঁপিয়ে উঠছে, হেনস্থার শিকার হয়ে, তারা বসে গেলেও তৃণমূল কংগ্রেস বসে যায়নি। বাংলা এবং এই মাটি বারবার সমগ্র ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। মহামতি গোখলে যেটা বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তারা ভেবেছে যে তারা রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পারলে পিছনে ইডি সিবিআই লেলিয়ে দিয়ে বাংলার মানুষকে পাতে মারা ভাতে মারার যে অভিসন্ধি চক্রান্ত এবং ষড়যন্ত্র, এটা করলে তারা হয়তো রাজনৈতিকভাবে বলিষ্ঠ হবে। আমি বলি, এই মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি, স্বাধীনতা সংগ্রামীদের মাটি, নবজাগরণের মাটি, আন্দোলনের মাটি, সংগ্রামের মাটি, লড়াইয়ের মাটি। আপনি লোহা দেখেছেন, বিশুদ্ধ লোহা, যত প্রহার করবেন, যত আঘাত করবেন, সেই লোহা তত বলিষ্ঠ, শক্তিশালী, তেজি হয়। তৃণমূল কংগ্রেস দল এবং পশ্চিমবঙ্গের মাটিটাও সেই বিশুদ্ধ লোহার মতো। আমি যা আজকে বলবো, আমি তথ্য সহকারে বলবো, আমি পরিসংখ্যান সামনে রেখে বলবো। এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, ভারতীয় জনতা পার্টির নেতারা যারা দুর্নীতি নিয়ে কথা বলছে, যারা সততা নিয়ে কথা বলছে, কিভাবে দল চলবে, কিভাবে সরকার চলবে, যারা নিদান দিচ্ছে দিল্লির বুক থেকে বসে, আমি তাদের বলতে চাই যে তৃণমূল কংগ্রেস একমাত্র দল, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, আর কর্মীদেরও বলবো, যখন মানুষের কাছে যাবেন মাথা উঁচু করে বুক ঠুকে যাবেন, যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন, দুর্নীতির সাথে কোনোদিন আপোষ করেননি। আমরা একমাত্র রাজনৈতিক দল যারা দুর্নীতির কোনো রকম কোনো অভিযোগ থাকলে আমাদের দল থেকে যত বড়ই নেতা হোক, ছোট বড় মাঝারি ক্ষুদ্র, আমরা বহিষ্কার করেছি। সিপিএম এর থেকে আমরা দুর্নীতির ভাষণ শুনবো না, ভারতীয় জনতা পার্টির থেকে আমরা দুর্নীতি সম্পর্কে ভাষণ শুনবো না। সিপিএম এর মনোরঞ্জন পাত্রকে খুনের মামলায় আদালত দোষী সাব্যস্ত করেছে, সেই মনোরঞ্জন পাত্র আজও সিপিএম এ রয়েছে। ভারতীয় জনতা পার্টিতে আমাদের একজন বিধায়ক ছিল বিশ্বজিৎ কুন্ডু, টিকিট পাবে না বলে চলে গেছিল ভারতীয় জনতা পার্টিতে। সে নিজে মুখে স্বীকার করেছে যে আমি আমার বউ, আমার পরিবারের 3 জনকে চাকরি দিয়েছি, তার সাথে 63 জনকে চাকরি দিয়েছি। অর্থাৎ সব মিলিয়ে 66 জনকে চাকরি দেওয়ার পরও সে আজও বিজেপিতে শপথে বহাল। এই বিজেপির থেকে আমরা দুর্নীতির কথা, সততার কথা, সংহতির কথা, আর দল কিভাবে পরিচালিত করতে হয়, গণতন্ত্রের কথা শুনবো না। দুদিন আগে গুজরাটের মাটিতে একটা সরকারি অনুষ্ঠানে বিলকিস বেগমের হত্যাকারী শৈলেশ ভাট, তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে গুজরাট সরকারের একটা কর্মসূচিতে। বিলকিস বানু গণহত্যা কাণ্ডে, গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পরও যে বিজেপির মঞ্চে আলোকিত করে, সরকারের মঞ্চে আলোকিত করে বসে থাকে, সেই নেতাদের কাছ থেকে আমরা সততার কথা শিখব না। ভারতবর্ষে আজও যদি সততার প্রতীক কেউ থাকে, আমরা মন প্রাণ দিয়ে বুক ঠুকে বলে যেতে চাই আজকে এই রেড রোডের মাটি থেকে, সেই একমাত্র জননেত্রীর নাম, দেশনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের এইসব কথা আমরা শুনতে রাজি নই। 2 দিন আগে 3 দিন আগে আপনারা দেখেছেন যে ভারতবর্ষের একজন সাংসদকে সংসদ থেকে বহিষ্কৃত করা হয়েছে, ডিসকোয়ালিফাই করা হয়েছে, তার সদস্যতা পদ বাতিল করা হয়েছে। কেন? সে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে দুটো কথা বলেছে। আমরা কোনো রকম কোনো সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে চাই না, আমি আবার বলছি। কিন্তু আমি আজকে এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই যে রাহুল গান্ধী যদি মোদি পদবীর লোকেদের চোর বলে এবং তার 2 বছরের শাস্তি হয়, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মাটিতে বাংলায় 2020-21-এ 10 বার কমপক্ষে সভা করে বলেছে, দিদি ও দিদি। এটা মহিলাদের প্রতি অপমান নয়?
এটা ব্যঙ্গাত্মক নয়, এটা কুরুচিকর নয়। তাহলে মোদী পদবী লোকেদের চোর বলে যদি রাহুল গান্ধীর 2 বছর জেল হয়, মহিলাদের অপমান করার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কেন 2 বছর জেল হবে না? আমরা প্রশ্ন করতে চাই। ভারতীয় জনতা পার্টির সদস্য দলবদলু মির্জাফর বীরবাহা একটু আগে বলছিল, একটা সম্প্রদায়কে কেন্দ্র করে বলেছে এই বীরবাহা আর এই দেবনাথ আমার জুতার তলায় থাকে। বীরবাহা কি? জনজাতি মূলবাসী, এসটি মেয়ে। দেবনাথ হাসরা কি? একজন এসটি ছেলে। তাদেরকে যে নেতা কুরুচিকর ভাষায় আক্রমণ করে এবং বলে যে এসটি সম্প্রদায়ের মানুষ তারা তার জুতোর তলায় থাকে, তাহলে রাহুল গান্ধীর 2 বছর জেল হলে শুভেন্দু অধিকারীর 2 বছর জেল হবে না কেন? আমরা সেই জাজমেন্টকে হাতিয়ার করে, সুরাত কোর্ট যে রায় দিয়েছে সেই জাজমেন্টকে হাতিয়ার করে 1 মাসের মধ্যে কোর্টে যাব। আমরা দেখতে চাই বিচার ব্যবস্থা নিরপেক্ষ, আমরা দেখতে চাই বিচারপতিরা নিরপেক্ষ। আমার জন্য যে আইন কলকাতায় বসে প্রযোজ্য, আপনার জন্য সে আইন গুজরাটে বা দিল্লিতে বসে প্রযোজ্য। সিআরপিসি খালি বাংলার জন্য নয়, আইপিসি খালি বাংলার জন্য নয়, পিএমএলএ খালি বাংলার জন্য নয়, ফেমা খালি বাংলার জন্য নয়। এটা দিল্লির জন্য, গুজরাটের জন্য, উত্তরপ্রদেশের জন্য, কাশ্মীর থেকে কন্যাকুমারী, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে, শহর, এলাকায়, পাড়ায় প্রযোজ্য। তাহলে গুজরাটে যদি কেউ মোদীকে আক্রমণ করে তার শাস্তি হয়, তার সদস্যতা পদ খারিজ হয়, তাহলে এখানে হবে না কেন? আমি একটা জাজমেন্ট নিয়ে যদি আমার কি ধারণা বা আমার কি ফিডব্যাক যদি আমি জনসমক্ষে বলি, কলকাতা হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি তিনি সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলছেন যে তৃণমূল দলটার সদস্যতা পদ আমরা খারিজ করে দেবো। আর অভিষেক ব্যানার্জিকে তো আমি রুল জারি করে ডেকে পাঠাতাম। আমি প্রশ্ন করতে চাই সেই বিচারপতিকে যে আমি একটা জাজমেন্টের বিরুদ্ধে যদি কথা বলি, যদিও ভারতবর্ষের সংবিধান, আমি আমার ওপিনিয়ন সর্বত্র এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমি সেটা বলতেই পারি, কিন্তু আমি একটা ওপিনিয়ন যদি আমি আমার মতো করে দিই, তারপরে আপনি বলছেন যে রুল জারি করে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাবো। 2 দিন আগে ভারতবর্ষের কেন্দ্রের আইনমন্ত্রী কিরণ রিজিজু বলছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা দেশ বিরোধী। আপনার ক্ষমতা আছে, আপনি আইন প্রয়োগ করে তাকে ডেকে পাঠাবেন। নিয়ম আমার জন্য যা, কিরণ রিজিজুর জন্য তাই। নিয়ম মমতা ব্যানার্জির জন্য যা, নিয়ম নরেন্দ্র মোদীর জন্য তাই। এই সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছিল। এই সংবিধান দেশের দার্শনিক নেতারা যারা জীবন দিয়ে, প্রাণ দিয়ে সংবিধান রক্ষা করার জন্য লড়াই করেছিল তারা তৈরি করে গেছিল। আজকে সেই সংবিধান ভুলন্টিত, যারা সততা সম্পর্কে জ্ঞান দেয়, তৃণমূল কংগ্রেস একমাত্র জল। এইটুকু যদি দুর্নীতির কারোর বিরুদ্ধে প্রমাণ থাকে, তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আগামী দিনে কোনো ব্যতিক্রম হবে না। এবার আমি আপনাদের বলি, 100 দিনের কাজ, পিএমজিএসওয়াই, বাংলা আবাস যোজনা, সব টাকা বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র 100 দিনের কাজে সরকারকে 7,000 কোটি টাকা কেন্দ্রের দেওয়া এখনো বাকি রয়েছে। এবং ভারতবর্ষে কোনো রাজ্য নেই যেখানে 100 দিনের টাকা বন্ধ। শুধুমাত্র বাংলার টাকা যেহেতু নির্বাচনে জিততে পারেনি, মুখ থুবড়ে পড়েছে, সেই কারণে জোর জবরদস্তি, গায়ের জোরে, গাজোয়ারি করে টাকা আটকে রেখেছে। একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, আমি অনুরোধ করবো অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দেওয়ার জন্য। আমাদের স্বেচ্ছাসেবকরা যদি থাকে, অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দিন আগে। ও আচ্ছা। সুতরাং আমি যেটা বলছিলাম যে 100 দিনের কাজ, পিএমজিএসওয়াই, 2019 সালে বাংলার তো মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়ে 18টা সাংসদ বিজেপির নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিল। আপনি জানেন এই 18টা সাংসদ জেতার পর বাংলাকে এরা কি দিয়েছে?
গত 2 বছরে বাংলার টাকা আটকানোর জন্য ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে 151টা সেন্ট্রাল টিম পাঠিয়েছে। তাদের কাছে কোনো রকম দুর্নীতির প্রমাণ নেই, কিন্তু জোর জবরদস্তি বাংলার টাকা আটকাতে হবে। উত্তরপ্রদেশে কটা টিম গেছে? উত্তর হচ্ছে 0। গুজরাটে কটা টিম গেছে? উত্তর হচ্ছে 0। ত্রিপুরায় যারা ভোট পরবর্তী হিংসা নিয়ে গলা ফাটিয়ে বেড়াচ্ছিলেন, আজকে ত্রিপুরার ভোট পরবর্তী হিংসা তাদের চোখে পড়ে না। সেই ত্রিপুরায় যেখানে বিরোধী গণমাধ্যমের অফিস পর্যন্ত ছাড়া হয়নি, সেই ত্রিপুরায় কটা টিম গেছে? 0। আসামে কটা টিম গেছে? 0। কর্ণাটকায় কটা টিম গেছে? 0। মধ্যপ্রদেশে কটা টিম গেছে? 0। মহারাষ্ট্রে কটা টিম গেছে? 0। বাংলায় কটা টিম এসছে? 151। একটা দুটো নয়। আর আমি 2 বছরের ডেটা আপনাদের বলছি, 2 বছরের পরিসংখ্যান। 2 বছরে 151টা সেন্ট্রাল টিম বাংলায় এসছে। 24 মাসে, তার মানে প্রতি মাসে 7টা করে টিম, 6 থেকে 7টা করে টিম প্রতি মাসে। মাসে তো 4টে সপ্তাহ থাকে। আর এদের যাতায়াতে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা। সুতরাং মানুষের টাকা আটকাতে আলাদা করে টাকা খরচা করে কি করে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রাখা যায়, এই ধারাবাহিক প্রচেষ্টা যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং এই লড়াইকে সর্বাত্মক করতে হবে। আমি আপনাদের বলতে চাই যে গত 2 বছরে 2021-2022 অর্থবর্ষ আর 2022-2023 অর্থবর্ষ, অর্থাৎ 2 বছরে আপনি জানেন কেন্দ্র সরকার রাজ্যের কটা প্রকল্পের টাকা আটকেছে? কেউ বলবেন 5টা, কেউ বলবেন 7টা, কেউ বলবেন 10টা। তাই তো? লোকে তো জানে 100 দিনের টাকা আটকেছে, রাস্তার টাকা আটকেছে, আবাসের টাকা আটকেছে। আপনি শুনে রাখুন, 2021-এ হারার পর কেন্দ্র সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী গায়ের জোরে বাংলার 107টি প্রকল্পের টাকা আটকেছে। আর লাস্ট 1 বছরে খালি 66টা প্রকল্পের টাকা আটকেছে। 66টা প্রকল্প। আর আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, যদি ভারতীয় জনতা পার্টি বলে না আমরা করিনি, আপনি চ্যানেল বেছে নিন, জায়গা বেছে নিন, আসুন আপনি আপনার তথ্য পরিসংখ্যান নিয়ে, আমি আমার তথ্য পরিসংখ্যান নিয়ে একদিকে থাকবো। মানুষের সামনে গণমাধ্যমে হোক আলোচনা, দেখি কার কত ক্ষমতা, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। ইচ্ছা করে যারা মানুষকে প্রতারিত করে ভাতে মারতে চাইছেন, তার বিরুদ্ধে বাংলা কিন্তু আগামী দিন গর্জে উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর আমি নেত্রীকে অনুরোধ করতে চাই যে আজকের এই ধর্ণা থেকে আমাদের এই দিল্লির জবরদখল রাজওয়ারির বিরুদ্ধে লড়াইকে সর্বাত্মক করতে আপনার নেতৃত্বে দরকার হলে দিল্লিতেও আমরা আন্দোলন সংগঠিত করতে তৈরি। আপনি খালি অনুমতি দিন, তৃণমূল, ছাত্র, যুব, মহিলা যারা রয়েছে প্রাণপাত করে আমরা লড়াই করে বাংলার দাবি যদি দিল্লির বুক থেকে ছিনিয়ে আনতে না পারি, আমরা ছেড়ে কথা বলবো না। সিপিএম আজকে আমাদের শেখাবে বিজেপির সাথে হাত মিলিয়ে যে কিভাবে দল চালাতে হয়, সততা কি, কারা দুর্নীতিগ্রস্ত। আমাদের নেত্রী বলেছিল 2011 সালে, বদলা নয় বদল চাই। যদি বলতো বদলা চাই তাহলে কি হতো? 34 বছরের বদলা চাই যদি বলতো একবার, কি হতো? আমি তো ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেস কর্মীদের যে 34 বছর পরও সরকার বদলে যাওয়ার পরে একটা সিপিএম এর কর্মীর গায়ে আমাদের কর্মীরা হাত দেয়নি। এটাই তৃণমূল কংগ্রেস। সিপিএম এর থেকে আমাদের শুনতে হবে 80-র দশকে এরা ছিল মারকুটে, 80-90 দশকে মারকুটে, 2000-এর দিকে হিংসুটে, আর 2010-এ ব্যাকফুটে, আর এখন তো খালি চিরকুটে। সুতরাং যারা ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে আমরা আলটিমেটলি ক্ষমতা আসবো,
ভাই মমতা বন্দ্যোপাধ্যায় বিশুদ্ধ লোহা, তৃণমূল কংগ্রেসও বিশুদ্ধ লোহা, বাংলার মানুষও বিশুদ্ধ লোহা। আর আপনি যত চেষ্টা করুন, এত তো চেষ্টা হয়েছে 2021-এ, আপনি দেখুন 11 সালে আমরা ক্ষমতায় এসেছি, 185টা বিধায়ক জিতেছিল, নতুন করে কুৎসা শুরু হলো। 2011 নির্বাচনে 185টা বিধায়ক বেড়ে দাঁড়ালো 2016 সালের নির্বাচনে গিয়ে 211। আর 2020-21-এর নির্বাচন তো আমি নাইবা বললাম, আপনারা সবাই দেখেছেন, সর্বজন বিদিত, সেটা বেড়ে দাঁড়ালো 215। একটা মহিলার পা ভাঙতেও ছাড়েনি, কিভাবে আক্রমণ করে। আর ইডি সিবিআই লাগিয়েছে লাগাক। আপনাদের যত ক্ষমতা আছে আপনারা প্রয়োগ করুন, আপনারা তাও পারবেন না তৃণমূল কংগ্রেসকে আটকাতে। আমাদের প্রত্যেকটা কর্মী সমর্থককে আমি বলবো, যারা তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে, যে রাজ্য সরকারের 2 লক্ষ কোটি টাকার ঋণ 5 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। আরে 5 লক্ষ কোটি হোক, 6 লক্ষ কোটি হোক, মানুষ পরিষেবা পেয়েছে, গ্রামে হাসপাতাল হয়েছে, রাস্তা হয়েছে। আপনি জানেন ভারত সরকারের ঋণের পরিমাণ কত? আর আমি মিথ্যে কথা বললে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হোক। আপনি জানেন ভারত সরকারের ঋণের পরিমাণ কত? কেউ বলতে পারবে? বলবেন? কেউ জানে? 155 লক্ষ কোটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোনের পরিমাণ, যে সরকার নরেন্দ্র মোদী চালাচ্ছে। এখান থেকে অপূর্বদা বলছিল 52 লক্ষ কোটি, উনি ঠিক বলেছেন, 52 লক্ষ কোটি টাকা ছিল 2014 সাল অব্দি। 2014 সাল অব্দি ভারতবর্ষের কেন্দ্রের সরকারের ঋণের পরিমাণ ছিল 52 লক্ষ কোটি। 7 বছরে সেটা গিয়ে দাঁড়িয়েছে 1,55,000 কোটি। আপনি ভাবুন, 155 লক্ষ কোটি, 155 লক্ষ কোটি। আপনি ভাবুন কটা শূন্য, মানে 155 লক্ষ কোটি, মানে 155-র পরে 12টা শূন্য। আপনি ভাবুন, বাংলার বকেয়া পাওনা জোর জবরদস্তি গায়ের জোরে 1,15,000 কোটি টাকা আটকে রেখেছে। 1,15,000 কোটি। এই 1,15,000 কোটি টাকা যদি সরকার পেত, কি করতে পারত? 1,15,000 কোটি টাকা আটকে রাখার পরও মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সিঙ্গুরের বুক থেকে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প শুরু করেছে। 3,756 কোটি টাকা ব্যয় করে প্রায় 12,000 কিলোমিটার রাস্তা, তার মধ্যে 7,500 নতুন রাস্তা এবং প্রায় 2,000 পুনর্নির্মাণ আর মেনটেনেন্সের 2,500 রাস্তা, সব মিলিয়ে 12,000 কিলোমিটার রাস্তা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে খরচা করে, যেখানে কেন্দ্র সরকারের 10 পয়সার অবদান নেই। একবারে সেই কালিম্পং থেকে শুরু করে কাকদ্বীপ কুলপি অবধি, দার্জিলিং থেকে দেগঙ্গা অবধি 3250টা অঞ্চল এবং সব মিলিয়ে 30,000 গ্রাম কভার করে কাজ করছে। আমরা পারতাম না যে তৃণমূল যে অঞ্চলে জিতেছে বা যে বিধানসভায় জিতেছে সেই বিধানসভায় কাজ করতে, যা বিজেপি আজকে করছে? আমরা যে 70টা বিধানসভায় প্রত্যাশিত আশানুরূপ ফল করতে পারিনি, একটা, এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছে, একটা অঞ্চল দেখাতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়নি। একটা অঞ্চল দেখাতে পারবেন না পথশ্রী প্রকল্পে যেখানে অন্য রাজনৈতিক দলকে ভোট দিয়েও তারা উপকৃত হয়নি। লক্ষ্মীর ভান্ডার যখন আমরা করলাম, আমরা বলেছিলাম পরিবারের একজনকে দেবো। আমরা নির্বাচনের রাজনীতি করি না। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর 1 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে পরিবারের প্রত্যেককে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো। ভারতবর্ষে কেউ করতে পেরেছে? আজকে কর্ণাটক বলছে আমি লক্ষ্মীর ভান্ডার করব। আজকে তামিলনাড়ু লক্ষ্মীর ভান্ডার ইমপ্লিমেন্ট করেছে বাজেটে, এই বাজেটে। মহামতি গোখলে যেটা বলতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেটা আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করে দেখিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। এবং এই যে 1,15,000 কোটি টাকা, আমি যেটা বললাম যে 1,15,000 কোটি টাকা মানে 115-র পাশে 12টা শূন্য। কটা শূন্য? এই টাকা যদি বাংলায় আসতো তাহলে কি হতো একবার ভেবে দেখুন। এই টাকা না আসার পরেও মমতা ব্যানার্জি 3,756 কোটি টাকা খরচা করে প্রায় 12,000 কিলোমিটার রাস্তা করে দিয়েছে।
জাতি ধর্ম দলমত নির্বিশেষে এই টাকা যদি বাংলায় আসতো তাহলে 50 লক্ষ মানুষকে 2 লক্ষ কোটি টাকা 2 লক্ষ টাকা করে দিয়ে বাড়ি তৈরি করে দেওয়া যেত। এই টাকা আপনার, আর কেন্দ্র গায়ের জোরে আটকে রেখেছে। এই টাকা যদি আসতো বাংলায় কম করে প্রত্যেকটা বিধানসভায় 50 কোটি টাকা খরচা করে 3টে করে ফ্লাইওভার আমাদের সরকার করতে পারত, কিন্তু গায়ের জোরে আটকে রেখে দিয়েছে। এই টাকা যদি বাংলায় আসতো তাহলে আজকে নদী ভাঙনের সমস্যা সর্বত্র মিটে যেত, চিরস্থায়ী সমাধান হয়ে যেত, প্রতিকার হয়ে যেত। এই টাকা যদি বাংলায় আসতো মৎস্যজীবী থেকে কৃষক থেকে শুরু করে মহিলা ছাত্র যুব তাদের হাতেই অর্থ তুলে দিতে পারত, লক্ষ্মীর ভাণ্ডারে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছে। কিন্তু এই টাকা ছাড়বে না, তার কারণ বাংলায় তারা হেরেছে। প্রধানমন্ত্রী বাংলায় এসে বলতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বাংলাকে বাংলাদেশে পরিণত করেছে। আজকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি সব রাজ্যের টাকা ছেড়েছেন, খালি বাংলার টাকা ছাড়েননি, তাহলে বাংলাকে বাংলাদেশ কে দেখছে? বাংলাকে বাংলাদেশের চোখে কে দেখছে বলুন? বলুন বন্ধুরা, বাংলাকে বাংলাদেশের চোখে কে দেখছে? কে দেখছে? বাংলার প্রতি আর্থিক লাঞ্ছনা কে করছে? বাংলাকে ধারাবাহিকভাবে প্রতি পদক্ষেপে কে অপমান করছে? বাংলার মানুষকে নিপীড়িত কে করে রাখছে? বাংলার 100 দিনের শ্রমিকদের টাকা কে আটকে রাখছে? আগামী দিন লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, যতদূর গড়াবে, কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। বাংলার ন্যায্য দাবি, আর আমরা মাথা নত করার লোক নয়। আমরা মাথা নত করলে সাধারণ মানুষের কাছে করব, ঈশ্বর আল্লাহর কাছে করব, কিন্তু বহিরাগতদের কাছে বাংলার মানুষ মাথা নত করবে না। আমি এটাই আপনাদের বলতে চাই যে আমাদের আরো সংগঠিত হয়ে কাজ করতে হবে এবং এই লড়াইকে সর্বাত্মক করতে আগামী দিন মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। 17 লক্ষ পরিবারের টাকা ইচ্ছা করে আটকে রেখেছে। বাংলা আবাস যোজনায় ডিসেম্বর মাসে চিঠি দিয়েছিল যে 11,36,000 প্রকৃত প্রাপক যারা বেনিফিশিয়ারি তাদের টাকা 1 মাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। যেই দেখলো রাজ্য সরকার সার্ভে করে বার করে দিয়েছে, সঙ্গে সঙ্গে টাকা আটকে দিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকারের যে সার্ভে হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছে, আমাদের দলের তরফ থেকে মুখপাত্ররা বলেছে যে একটা জায়গায় যদি কোনো গরমিল দেখাতে পারে আমরা বুঝবো। এই 11,36,000 মানুষ যাদের মাথায় আজকে ছাদ হচ্ছে না নরেন্দ্র মোদীর গাজোয়ারির জন্য, ভারতীয় জনতা পার্টির জোর জবর দখল আর রাহাজানির গুন্ডামি মস্তানির রাজনীতির জন্য, তাদেরকে ছেড়ে কথা বলা যাবে না। আজকে 2019 সালে আপনারা 18টা সাংসদ দিয়েছিলেন বলে এরা বাংলাকে চোখ রাঙাচ্ছে। যদি 2টো সাংসদ দিতেন, 1টা সাংসদ দিতেন, 3টে সাংসদ দিতেন, ক্ষমতা থাকতো না। 2014 থেকে 19 তৃণমূলের 34টা সাংসদ ছিল, ক্ষমতা হয়নি এদের বাংলার মানুষকে আটকে রাখার, বাংলার মানুষের টাকা আটকে রাখা। তাই 2024-এর লড়াইয়েও 23-এর পঞ্চায়েতেও এদেরকে এমন ভাবে জবাব দিতে হবে, কড়ায় গন্ডায় 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। আমি কবির কথায় বলি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সুতরাং আজকে এই সমাবেশের লড়াই সর্বাত্মক হোক এবং মানুষ অব্দি যাতে আমরা পৌঁছাতে পারি। প্রত্যেকটা গ্রামে অঞ্চলে আজকেও বিভিন্ন ব্লকে আমাদের এই কর্মসূচি হয়েছে। আমরা নিজেরাও আজকে ছাত্র যুবর তরফ থেকে শহীদ মিনার ময়দানে আমরা একটা সভা করেছি। এই গরমেও যেভাবে মানুষ এসছে, যেভাবে আমাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমরা কৃতজ্ঞ বাংলার প্রত্যেকটা মা ভাই বোনেদের কাছে। কিন্তু আপনাদের কথা দিতে হবে, 1 ছটাক জমি ছাড়বেন না। আমরা আছি, যেখানে যেতে বলবেন যাব, যেখানে আন্দোলন সংগঠিত করতে বলবেন নেত্রী করব। বাংলার দাবি দিল্লির বুক থেকে ছিনিয়ে আনবো, আর যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলার মানুষকে কেউ পাতে মারতে পারবে না। এই দায়িত্ব আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বুক ঠুকে আজকে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা।
অনেক অনেক ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার দীর্ঘ বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তিনি উপস্থাপিত করেছেন আমাদের সামনে, তাকে ধন্যবাদ জানাই। এবার জলটা দিয়ে এই বোতল আছে তোলা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখার অনুরোধ জানাবো সর্বজন শ্রদ্ধেয়া যিনি আজকের এই কর্মসূচির মূল নায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সকলকেই অন্নপূর্ণা পূজা এবং শুভ রমজান মাসের রমজান মোবারক জানাচ্ছি। সকাল থেকে যারা আমাদের সাথে আছেন ইনক্লুডিং প্রেস মিডিয়া পুলিশ সকলকে অনেক ধন্যবাদ এবং নমস্কার। আমি বলার পরে মিটিংটা আমরা অফিসিয়ালি শেষ করব আর ধর্ণা কন্টিনিউ করবে। যারা মেয়েরা থাকবে তারা স্টেজের ওপরে থাকবে, আমরা একটা পর্দা করে দেবো। ছেলেরা যারা থাকবে তারা নিচে থাকতে পারে ইচ্ছে করলেই। আর মোটামুটি কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা আপনারা খুব প্রয়োজন পড়লে ববি অরূপ থাকবে, ওদের সাথে কথা বলে নেবেন। আমার আগে অভিষেক, চন্দ্রিমা, শশী, বীরবাহা, আর কি বললো যেন, সৌগতদা, শোভনদা, আশিস ব্যানার্জি, প্রদীপ মজুমদার, সুখেন্দু শেখর রায়, প্রত্যেকেই খুব সুবক্তা এবং নিজের নিজ সাবজেক্টে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারা যা বলে দিয়েছেন তার উপরে আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। এবং আজকে আমাদের ছাত্র যুবদের শহীদ মিনারের সভা ছিল, সেখান থেকেও তারা তাদের কথা বলেছেন। আমি জাস্ট একটা দুটো কথা বলবো। আমার প্রথম কথা হচ্ছে, আমি নাকি ধর্নায় বসতে পারি না। আমি জানি না এখন কোনো নতুন করে কোনো কি বলবো, নতুন করে কোনো দয়ার সাগরের জন্ম হয়েছে কিনা। যারা জ্ঞান দিয়ে বলছেন সংবিধান বিদ্বান, সংবিধান সম্বন্ধেও জ্ঞান দিচ্ছেন, যারা মা বোনদের সামান্য সম্মান দিতে পারে না তারা জ্ঞান দিচ্ছেন সংবিধান সম্বন্ধে। আমি নিজে 7 বার ইলেক্টেড এমপি লোকসভায়, আমি 4 বার ইলেক্টেড এমএলএ, আমি 2 বার রেল মিনিস্টার ছিলাম, আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম, আমি রেলওয়ে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি ইউনাইটেড নেশনসে গিয়ে জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়ে এসেছি, আমি ওয়ার্ল্ড ইউথ ফেডারেশন থেকে শুরু করে ওয়ার্ল্ড উইমেন কনফারেন্স, সার্ক কান্ট্রি থেকে শুরু করে কমনওয়েলথ ইউথ মিনিস্টার্স মিটিং, আমি আমার সব চোখে দেখা সব করে এসেছি। আজকে নতুন করে তারা আমাকে সংবিধান শেখাবে। শুনে রাখবেন, আমি তো বসেছিলাম এর আগেও ধর্নায়। রাজীব কুমারকে যখন তার বাড়িতে গিয়ে তাকে অ্যারেস্ট করার চেষ্টা করা হয়েছিল পুলিশদের সমর্থনে, আমি কেন এর আগে জয়ললিতা বসেনি ধর্নায়, যখন চিফ মিনিস্টার ছিল, অ্যাজ এ চিফ মিনিস্টার আমি তো পার্টির ব্যানারে করছি। পোস্ট আমার 2টো, কথায় কথায় ডবল ইঞ্জিন গভর্নমেন্ট বলো না, তোমার ডবল ইঞ্জিন গভর্নমেন্ট এখন
না মালগাড়িও তো মাল নিয়ে চলে ভাই, তাকে কেন বলবো? ভাত পাও ওয়াশিং মেশিন হয়ে গেছে। আর আমার ডবল পোর্টফোলিও আছে, হোয়াট ক্যান আই ডু? ইলেক্টেড বাই দ্য পিপল, দ্যাটস ওয়াই আই লিড মাই স্টেট অ্যাজ এ চিফ মিনিস্টার। আমার দিন আনে দিন কাটে যে মানুষগুলো খেতে পাচ্ছে না, তাদের টাকা আটকে দেওয়া হয়েছে, আমি তাদের টাকা আদায় করবার জন্য একবার নয় 1 কোটি বার বসবো। কি করার ক্ষমতা আছে আমি দেখতে চাই। আর অন্যদিকে আমার দল ক্ষমতায় আছে, তার মানে মানুষের কাছে আমাদের তৃণমূল কংগ্রেস দলের দায়বদ্ধতা আছে। সরকার থেকেও মনে রাখবেন, আমার কাছে আমার সৃষ্টি করা দল অনেক বড়, অনেক গর্ব। এই মাটিতে এই দলটা তৈরি করেছেন আপনারা সরকার তৈরি করার জন্য। শুধু এ মাটিতে নয়, সারা ভারতবর্ষের মানুষই আমাদের ভালোবাসেন। আমি শুনেছি সকাল থেকে চ্যানেলদের বলা হয়েছে, মমতাজি কো ধর্না মাত দেখানা। বিজেপি থেকে সব হাউসে হাউসে অর্ডার গেছে। আমি বলি बीजेपी, ममता जी को धरना दिखाने से कोई जरूरत नहीं है, लेकिन बहाना मत बनाओ। ममता जी का हिम्मत है, अगर जरूरत पड़े तो पीएम का हाउस का पास में भी ममता जी बैठ सकते हैं। इतना हिम्मत तो हमारा है। हम तो पब्लिक रिप्रेजेंटेटिव है, तो क्या है প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো, যে চোর ডাকাতগুলোর লিস্ট, শশী দেখাও আমায় একবার, যে চোর ডাকাতগুলোর লিস্ট এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল, সব গিয়ে বসে আছে ওইখানে ডিএর ওখানে। সেই চোর ডাকাতদের লিস্ট একটু উঠে দাঁড়িয়ে করে করে নামগুলো, নামের লিস্টগুলো দেখাও। তাদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতারা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা আর বিজেপির গুন্ডারা। একজন গুন্ডা বলছেন, টিভিতে রেকর্ড আছে, রামনবমীর দিন যা অস্ত্র পাবো নিয়ে বেরোবো, দেখবো কে কি করতে পারে। আরে তোর যা অস্ত্র তুই তাই নিয়ে যা, আমি রামনবমীর মিছিল আটকাবো না। কিন্তু মনে রাখো, মিছিল আমরাও করবে, তোমরাও করবে। রমজান মাসও চলছে, রোজার মাসও চলছে। একটা মুসলিম এরিয়ায় গিয়ে হামলা করলে মনে রেখো তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেবে। মিছিল মিটিং করার তোমার অধিকার আছে, দাঙ্গা করার অধিকার নেই। আমি সবাইকে বলবো, শান্তিতে অন্নপূর্ণ পূজা পালন করুন, রামনবমী পালন করুন, রমজান মাস পালন করুন। আইন হাতে তুলে নেবেন না। আমরা কেউ দুর্বল নই যে কথায় কথায় কোনো এক বাবু বলে বেড়াচ্ছেন, ও তুই আমার বিরুদ্ধে কথা বলছিস, কাল সিবিআইকে তোর বাড়িতে পাঠাচ্ছি। ও তুই আমার বিরুদ্ধে কথা বলছিস, কাল তোকে এইডি পাঠাচ্ছি। বাপরে, মনে হচ্ছে একেবারে কি বলবো এদের, চুনো মাছ না পুঁটি মাছ না মৌরালা মাছ না ওই পুকুরে হয় গুগলি, এগুলো গুগলি, গেরি গুগলি। কত ক্ষমতা! আমি তো ব্রাত্য সেখানে আছে, অ্যাজ এ কলিগ বলবো, মুর্শিদাবাদে চাকরি পেয়েছিল কোন এজেন্সির মাধ্যমে, কাগজ বের করতে হবে, মালদার বের করতে হবে, মিদনাপুর স্টেট বের করতে হবে, বাঁকুড়ার বের করতে হবে, আর পুরুলিয়ারটা বিক্রি করে দিয়েছিল মেদিনীপুরে, সেগুলো বের করতে হবে। সমুদ্র মন্থন করবে। দেখুন, আমি কোনো জুডিশিয়াল কোনো জাজের নামে বলতে পারি না, আমি ক্রিটিসাইজ করতে পারি না, ইট ইজ আওয়ার কার্টিসি।
বাট যে কোনো রায় নিয়ে বলবার অধিকার সবার আছে। তা নাহলে আপনাদের টিভি চ্যানেলগুলোতে আলোচনা করেন কি করে? যদি না থাকে, এবার আপনারা আমাকে বলুন, সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল, যে কেসে পাঞ্জাবের ডিজি, আগের গভর্নমেন্টের পাঞ্জাবের ডিজি পুলিশকে বলা হয়েছিল কোনো এফআইআর তার বিরুদ্ধে করা যাবে না। পাঞ্জাবের একটা কোর্টের রায় ছিল, সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করে দিয়েছে যে কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার এভাবে হয় না। কিন্তু হাইকোর্টের কোনো একজন বিচারপতি রায় দিয়ে রেখেছেন যে কোনো এক গদ্দারের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না। সে মার্ডার কেস করবার জন্যও হবে না, অন্য কেসেও হবে না, চুরি করলেও হবে না, ডাকাতি করলেও হবে না, ফৌজদারি করলেও হবে না, ক্রিমিনালগিরি করলেও হবে না। এ আবার কি কথা? সবে কথা বলতে শিখিয়েছিলাম, তিনবার মিদনাপুরে 2বার হেরেছিল। আমি নিজে গেছিলাম, তখন কংগ্রেসই ছিল, কিরণময় নন্দ, লক্ষণ শেঠ, তার কাছেও হেরেছিল। আমরা যখন তৃণমূল কংগ্রেস করলাম, আমাদের এমপিতে দাঁড়িয়েছিল কে? অখিলগিরি, তার কাছেও হেরেছিল তার পিতৃদেব, দয়ার সাগরের পিতৃদেব। তারপরে হাতে ধরে জিতিয়ে এনেছিলাম। নন্দীগ্রামে নন্দীভিঙ্গিরা ছিল সেদিন, এই দয়ার সাগরদের কিন্তু দেখা যায়নি। আমি দয়ার সাগর বলছি তার কারণ এটা ভালোবেসে নয়, গর্ব করে নয়। দয়ার সাগরটাকে, কথাটাকে এরা মায়ার ছলনায়, প্রতারণার ছলনায়, লুঠেরার ছলনায় পর্যবাসিত করেছেন। আর করে বলছেন ও কি করে মাটির ঘর থেকে বড় ঘর করলো? তোর কটা ঘর রে? তোর কটা ট্রলার রে? তোর কটা পেট্রোল পাম্প রে? তোর কটা বাড়ি রে? আরো অনেক কিছু আছে, বললাম না। বিজেপির সব লোক খারাপ এটা আমি মনে করি না এখনো। 2-1 জনের মধ্যে আমি দেখেছিলাম বিষ্ণুকান্ত শাস্ত্রীর মতো লোক, ভালো মানুষ ছিলেন, তাকে শ্রদ্ধা করতাম। চলুদা ছিলেন ভদ্রলোক, শ্রদ্ধা করতাম। অটলজিকে শ্রদ্ধা করতাম। কিন্তু এখন যেসব মাল মেটেরিয়ালস হচ্ছে, এতে তো একটা টিউবওয়েলও তৈরি হবে না, একটা টিউবওয়েলও তৈরি হবে না। আমি তাই সবাইকে বলছি, 100 দিনের কাজে মনে রাখবেন, আমরা 5 বার পর পর ভারতবর্ষে প্রথম কেন্দ্রীয় সরকারের অ্যাওয়ার্ড, রাস্তা সড়ক গ্রামীণ উন্নয়নের কাজে পরপর 4 বছর আমরা নাম্বার 1 দেশের মধ্যে। এদের আমলে আবাস যোজনায় পরপর আমরা নাম্বার 1, আর 17টা আমরা জাতীয় পুরস্কার পেয়েছি এবং অনেক ইউনেস্কো, ইউনাইটেড নেশনসের পুরস্কার পেয়েছি। তো 160টা টিম পাঠাতে হবে। আজকে ক্ষমতা আছে, ভাড়া কত 160টা টিমের? প্লেন ভাড়া কত? খাবার খরচা কত? এখানে ওখানে ঘোরবার খরচা কত? হোটেলে থাকার খরচা কত? সেই টাকাটাও যদি আমরা পেতাম, তবুও তো কিছু গরিব লোক পেত, সে কাজ করেছে, মাইনে পায়নি। আপনি আজকে 160 দেখাচ্ছেন, আর কি একটা বলে 27 নম্বর ধারা দেখাচ্ছে যে আমার ইচ্ছা হলে আমি সব বন্ধ করে দিতে পারি। হ্যাঁ, তুমি ক্ষমতায় আছো, তোমার ইচ্ছা হলে তুমি নাকি সব বন্ধ করে দিতে পারো। তোমার ইচ্ছা হয়েছে, তুমি এখনো হাসের ছানা, তুমি সব বন্ধ করে দাও। তোমরা আমাদের বিরুদ্ধে প্রয়োগ করেছো 27 নম্বর ধারা,
আমরা তোমাদের বিরুদ্ধে জনগণকে দিয়ে প্রয়োগ করাবো 420 নম্বর ধারা আগামী দিন 2024-এ। তোমরা আসবে না, নিশ্চিন্তে থাকো, আসবে না, যতই চিল্লাও। আর যারা আজকে ইডির হয়ে বাড়াবাড়ি করছেন, সিবিআইয়ের হয়ে বাড়াবাড়ি করছেন, বিএসএফ এর হয়ে বাড়াবাড়ি করছেন, এরা কিন্তু কোনোদিন আগে রাজনীতির সাথে যুক্ত ছিল না, যুক্ত থাকতো না, নিরপেক্ষভাবে কাজ করত। তাদের আমি বলি, চাকরি জীবন কিন্তু আপনাদের পড়ে আছে, মনে রাখবেন। আমরা আপনাদের অন্য কোনো কথা বলবো না, সেদিন কিন্তু আমরা আইন দিয়েই আইনকে বুঝে নেব। এটা মাথায় রাখবেন যে অন্যায় আপনারা করছেন, সেই অন্যায়ের বিচার মানুষ সেদিন করবে। আমি কালকেই বলেছি, আপনারা দেখেছেন। আজকে আবার শুনলাম প্রভিডেন্ট ফান্ডের টাকাও একে দিয়ে দিয়েছি। এ মানে এরোপ্লেনকে, প্রভিডেন্ট ফান্ডের টাকাও। আগে এলআইসি দিয়েছিল, ব্যাংক দিয়েছিল, এখন আবার পিএফও দিয়ে দিয়েছে। কি বিজেপি কটা আন্দোলন আছে আপনার সরকারি কর্মচারীর? 32,000 কোটি টাকা, 35,000 কোটি টাকা ডিএর টাকা দেয়নি, দেবে না বলে দিয়েছে। কবার আন্দোলন করেছেন? আগামী দিন তো পেনশনের টাকাও পাবেন না। আমরাও দেব, আমরা দিচ্ছি। একমাত্র রাজ্য আমরা পেনশনের টাকা দিই, আর কোনো রাজ্য দেয় না। আর মনে রাখবেন, প্রাইমারি স্কুলই বলুন, সেকেন্ডারি স্কুলই বলুন, হাই স্কুলই বলুন, যত যা কাগজ বেরোচ্ছে এখন, এগুলো সিপিএমের লোকেরাই কোঅর্ডিনেশন কমিটি করছে বিভিন্ন জায়গায় বসে থেকে। ওদের একটা ফাইল খুঁজুন, পাবেন না। 2001 সালের ফাইল খুঁজুন, লুকিয়ে রেখেছে, পাবেন না। 2002-এর খুঁজুন, পাবেন না। 2009-এর খুঁজুন, পাবেন না। 2010-এর খুঁজুন, পাবেন না। হয় চুরি করেছে, নয় পুড়িয়ে দিয়েছে, নয় লুকিয়ে রেখেছে। আর আজকে তোমার গলার বেশি জোর, বেশি কিছু না। সাংবাদিক বন্ধুরা জানেন না, গণশক্তিতে যারা চাকরি করে তাদের সব বউরা ওখানে চাকরি পেয়েছে টিচারিতে। কি করে? সবাই খুলবো খাতাটা, পেনশনটা নিয়ে একটু নাড়াচাড়া করি, তাহলে একটু নাড়াচাড়া করি। কারো 55,000, কারো 60,000। 1 তারিখে পেনশন পায়, মাইনে তো পায়। যেগুলো রিটায়ার করে গেছেও, ওই তো একজনের যোধপুর অ্যান্ড্রুজের একটা কেস দেখলাম, অনুপমায় দেখালো। একজন বাবু আছেন, রোজ কুৎসা করে বেড়ান, সারদার বন্ধু পারদা। 55,000 তার বউ, চিরকুট থেকে নাকি পেনশন পায়। 300 টাকায় ঢুকেছিল। তো এত টাকা গভর্নমেন্ট দিচ্ছে, আর তারপরেও বড় বড় কথা। কি বন্ধ করব? পেনশন। ঠিক আছে, সাধারণ মানুষ দাবি করছে, আমরা দেখে নেব পরে। সব কর্মচারীর নয়। ওরা যদি কিছু লোকের চাকরি খেতে পারে, আমি ওদের লোকেদের চাকরি খাবো না। আমি চাকরি দেব, চাকরি দেব, চাকরি দেব, আইন মেনেই দেব। যদি মনে করে আমাকে চাকরি দিতে আটকানোর জন্য তুমি রোজ কোর্টে কেস করবে আর গিয়ে বলবে চাকরি বাতিল, টাকা কেড়ে নাও, তো তোমার টাকা আমি কেন কাটবো না ভাই? আমি যদি অন্যায় করি, তুমি আমার টাকা কেড়ে নাও, তুমি আমাকে তো শোধরাতে বলোনি। অশোক গাঙ্গুলির একটা রায় ছিল শোধরাতে বলা, আমি সেটাকে সম্মান জানাই।
সদ্রাতে বললাম না, এডুকেশন মিনিস্টারকে বলতাম, দেখ কোন কোঅর্ডিনেশন কমিটি বসে বসে ওইখানে সব করেছে, কি করেছে ফাইল করতে আমি ভয় পাই এখন। ফাইলে কি করে মিনিস্টাররা জেনে রাখুন। ওরা যখন সই করে এতটা জায়গা গ্যাপ রাখে, আর ওই গ্যাপটা যদি আমি না ফিল আপ করি ওইখানে লিখে দেয়, ওইখানে লিখে দিয়েছিল। কোঅর্ডিনেশন কমিটি করতে পারে না এমন কোনো কাজ নেই। আর এদের আর একটা বন্ধু হয়েছে, একটা গোখরো একটা কেউটে। সে এখন আবার টাকা দিচ্ছে পকেটে গুজে গুজে, আর দিয়ে বলছে এই নাও দিলাম কয়েক কোটি, যাও বিজেপিতে গিয়ে জয়েন করো। আমি তো ভেবে পেলাম না কি হলো ওই বীরভূমের বগুটিতে বকটুইতে চাকরি দিলাম, টাকা দিলাম, ঘর দিলাম, আমাদের লোক মার্ডার হলো, যাকে সিবিআই অ্যারেস্ট করলো সে মার্ডার হলো, লোক বিচার পেল না। তাদের সাথে কত টাকার ডিল হয়েছে তদন্ত আমিও করব, অন্য কিছু না, তদন্ত করব কোন টাকা কার খাতে কোথার থেকে গেছে। টাকা দিয়ে কেনা। কদিন ধরে আমি শুনতে পাচ্ছি মিদনাপুরে, আমি আদিবাসীদের খুব ভালোবাসি, সব আদিবাসীরা আমার রাজ্যে পেনশন পায়। আমি আদিবাসীদের জমি দখল করা বন্ধ করে দিয়েছি। সারি সারনা ধর্ম নিয়ে আমি বলেছি এই ধর্ম পাশ করা হোক, আমরা কেন্দ্রকে পাঠিয়েছি। আমরা জহর থান করেছি, মাজিদ থান করেছি, যেমন বেরিয়াল গ্রাউন্ড করেছি, যেমন ক্রিমেশন করেছি। 4টে লোককে টাকা দিয়ে মদ খাইয়ে প্রত্যেক দিন রাস্তা ভাঙছে, ন্যাশনাল হাইওয়ে ভেঙে তছনছ করছে, স্টেট হাইওয়ে ভেঙে তছনছ করছে। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো অ্যারেস্ট করার দরকার নেই। যে আইনটা আমরা করেছি যে গভর্নমেন্ট প্রপার্টি বা প্রাইভেট প্রপার্টি নষ্ট করলে তার যা সম্পত্তি আছে সেখান থেকে তার জায়গা জমি অ্যাটাচমেন্ট হয়ে যাবে, সেই আইনটা অ্যাপ্লাই করুন। কাউকে মারতেও হবে না, কাউকে ধরতেও হবে না, কাউকে ফেলতেও হবে না। বুলডোজ তো তারা করছে, আমি মানুষকে বুলডোজ করতে দিই না, তারা বুলডোজার এনে ওই সব করছে। আর ওই যে দয়ার সাগর বাবুরা সব টাকা পয়সা দিচ্ছে, তাদের নামগুলো তো খুঁজে বের করতে হবে। শুনছি তাদের টাকা পয়সা নিয়ে সব হচ্ছে। কালকে আবার বাবুরা লম্ফঝম্প করবেন। আরে রাম কখনো তো বলেনি যে ভোজালি নিয়ে মেরে এসো, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে দাও। রামের পুজো অকাল বোধন রাবণের বিরুদ্ধে যেটা হয়েছিল সে তো দুর্গা পুজোর সময় আমরা পালন করি। তার কারণ রাম সেই সময় পুজোটা করেছিল, আগে বাসন্তী পুজোর নামে হতো, তখন থেকে দুর্গা পুজো করি। আর আমরা বাংলার লোকেরা দুর্গা পুজোর কঠোর সমর্থক, এটা মাথায় রাখতে হবে। সব ধর্ম সব বর্ণ মিলিয়ে করি, আমাদের জ্ঞান দিয়ে লাভ নেই। কয়েকটা মাত্র লোক রোজ দিল্লি যাবে আর গিয়ে বলবে 100 দিনের কাজ বন্ধ করে দাও পঞ্চায়েতের আগে, তা নাহলে আমরা ভোট পাবো না। গ্রাম নিবাসের টাকা দিও না, তাহলে আমরা ভোট পাবো না। রাস্তার টাকা দিও না, তাহলে আমরা ভোট পাবো না। তৃণমূল কাজ করে এগিয়ে যাবে। আমি বলি ওরে গর্দপের দল, ওরে অর্ধশিক্ষিতের দল। রাস্তার কাজ আমরা নিজেদের টাকা দিয়ে করছি, তোদের আমরা ধার ধারি না। জিএসটি থেকে আমার টাকা তুলে নিয়ে যাচ্ছ কেন, জবাব দাও। আমি আমার প্রাপ্য টাকা চাই। তুমি আমার টাকা নিয়ে যাচ্ছ, আমার টাকা ফেরত দিচ্ছ না, তুমি বঞ্চনা করছো, তুমি লুট করছো। আমি তোমাকে লুট করতে দেব না। গ্রামীণ আবাসনে গ্রামের লোকেরা বলে একটা ঘর করে দাও দিদি, সব টাকা বন্ধ করে দিয়েছে। 34 লক্ষ বাড়ির টাকা আটকে আছে। ওরা একা করে না, দুজনের টাকায় হয়। যে টাকাটা কেন্দ্র থেকে আসে সেটাও এখান থেকে তুলে নিয়ে যায় আমাদের টাকা। কেন্দ্রের কোনো কাজ নেই, ডিফেন্স ছাড়া, হোম মিনিস্ট্রি ছাড়া,
আর রিজার্ভ ব্যাংক ছাড়া সব কাজটাই তো রাজ্য সরকার করে। আর ওরা কোভিডের ইঞ্জেকশন দিলেও তাতে ভেজাল ইঞ্জেকশন আর একটা ছবি পাঠিয়ে দেয়। এই তো সরকার সারা দেশে। তাই আমি সব বিরোধী দলদের বলবো, এমন কোনো বিরোধী দল নেই যার বিরুদ্ধে অত্যাচার হয় না। অনেকে চুপচাপ থাকে, বলতে পারে না। এই অভিষেক বলছিল, আমি বললাম তোর বাড়িতে কালকে আবার ইডি পাঠাবে, আবার সিবিআই পাঠাবে। ও বলে পাঠা গিয়ে। অলরেডি আমাদের ঘরের মেয়েদেরও ডেকে পাঠাতে শুরু করেছে। আমি বলি বাচ্চারা বাদ কেন? 3 বছরের একটা বাচ্চা আছে, ইডিকে সিবিআইকে আমি বলে দিচ্ছি, 3 বছরের একটা বাচ্চা আছে, কিন্তু ওকেও অ্যারেস্ট করতে পারেন। 8+ একটা বাচ্চা আছে। আপনার ইনফরমেশন না থাকলে ওটা দিলাম, যদিও বাচ্চাদের করা যায় না, শিশু আইনে এটা বরাদ্দ নয়, আমি এটাকে উইথড্র করছি। আপনাদের জন্য বললাম যে কোন লেভেলে গেছেন, কে বাকি আছে। অখিলেশ থেকে শুরু করে, লালু যাদব থেকে শুরু করে, উদ্ধব থেকে শুরু করে, অরবিন্দ থেকে শুরু করে, জগন থেকে শুরু করে, স্ট্যালিন থেকে শুরু করে, কেসিআর থেকে শুরু করে, সবাই চোর। আর তোমার বিজেপি সাধু। আমার এখানে নির্বাচন হয় ক দফায়? 7 দফা। আর কর্ণাটকে ইলেকশন ক দফা? 1 দফা। হয় ভয় পেয়েছে, আর তা নাহলে যাবার লাইন খুঁজছে। কিছু তো একটা আছে। কি করে জিতবে আগামী দিন জিজ্ঞেস করুন তো। আগে যখন বিজেপি ছিল, ক্ষমতায় এসেছিল পিক আওয়ারে, ওদের পিক টাইম চলে গেছে। 17টা রাজনৈতিক দলকে নিয়ে এনডিএ ছিল, আজকে 16টা দল চলে গেছে। ভাগন্তি সব ভেঙে গেছে জনগণের ভোগান্তি হচ্ছে বলে। ওরা একা কি করবে? একা কি করবে? উত্তরপ্রদেশেও সব পাবে না, ওই একটাই আছে টিম করে জ্বলছে। তা ওখানে যোগীরাজ কি করবে আমি জানি না। যোগীবাবুর সাথে আবার কারো সম্পর্ক ভালো নয় শুনেছি। যা গিয়ে কালকে কাউন্টার করে, অন্তত আমার কাউন্টার করে একটা বক্তৃতা তো দিক, সুযোগ করে দিলাম। মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ টিম করে জ্বলছে। উত্তরপ্রদেশটা ভালো আছে, ওখানে তো কাউকে খেলতেই দেয় না। তবে আমরাও এবার খেলবো, অখিলেশদের সাথে একসাথে মিলে উত্তরপ্রদেশে খেলবো। আমরা খেলতে যাব। বলুন, বিহারে কোথায় ভোট পাবে? রাজস্থানে কোথায় পাবে? উড়িষ্যায় কোথায় পাবে? বাংলায় কোথায় পাবে? পাঞ্জাবে কোথায় পাবে? কর্ণাটকে কোথায় পাবে? অন্ধ্রপ্রদেশে কোথায় পাবে? তামিলনাড়ুতে কোথায় পাবে? তেলেঙ্গানায় কোথায় পাবে? তামিলনাড়ুতে কোথায় পাবে? দিল্লিতে কোথায় পাবে? ঝাড়খণ্ডে কোথায় পাবে? বিহারে কোথায় পাবে? ওই আমাদের 100 দিনের কাজ কেটেছে না, ওই যে একের পাশে দুটো গোল্লা গোল্লা, ওইটা পুরো ঘেটাংপু। 100 বাদ দিলেই গেল, 50 বাদ দিলে 100 হয়। 50% বাদ দিন। আর এটা ভীষণ ইজি কাজ। সেই জন্যেই ওরা চায় ইলেকশনের আগে সবাইকে ইডিকে দিয়ে জেলে ভরে দেওয়া, যাতে পলিটিক্যাল পার্টির লোকেরা কাজ করতে না পারে, এলাকায় সংগঠন করতে না পারে, পঞ্চায়েত করতে না পারে, ইলেকশন করতে না পারে। সব দিল্লি নিয়ে গিয়ে রেখে দিয়েছে। জানে না ওই দিল্লি যখন টলমলো হবে, তখন ওই দিল্লিতে যে কি ঝড় আসবে, সেই ঝড়টার জন্য অপেক্ষা করতে হবে। তাই আমি মনে করি हर अपोजिशन पार्टी को एक साथ में लड़ना है और बीजेपी को इधर से हटाना है, देश से हटाना है, कुर्सी से हटाना है, चेयर से हटाना है। और अपोजिशन पार्टी को इकट्ठा होकर लड़ना है, कामयाबी का साथ लड़ना है, सरपड़ोसी का साथ लड़ना है। और बीजेपी को
कुर्सी से हटाना है। ये देश का सबसे सबसे बड़ा अहंकारी, हिंदी में किसको गद्दार कहते हैं? मैं गद्दार इज नॉट द गुड लैंग्वेज, इसी के लिए हम देश का दुश्मन नहीं कहेंगे। वैसा ही कुछ आप बता दीजिए, हम इतना हिंदी नहीं जानते। देश का दुशासन है, ये अच्छा है ना, बढ़िया वर्ड है ना। देश का दुशासन को हटाइए और हिंदुस्तान को बचाइए। दुर्योधन को हटाइए और देश को बचाइए। भाजपा वॉशिंग मशीन को हटाइए और जनता को बचाइए। और बीजेपी को हटाइए और लोकतंत्र को बचाइए। और बीजेपी को हटाइए तो देश को बचाइए। और बीजेपी को हटाइए तो गरीब जनता को बचाइए। चाहे मजदूर हो, चाहे किसान हो, चाहे स्टूडेंट्स हो, चाहे यूथ हो, चाहे माँ हो, चाहे बहन हो, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे किसान हो, चाहे पारसी हो, चाहे जैन हो, सब मिलके काम करना है। और इसके कोई इंटरेस्ट नहीं है कौन नेता बनेगा, ऐसा नहीं है करोड़पति कौन बनेगा, इसका पाल्टा कौन नेता बनेगा, इसका लड़ाई नहीं है। ये लड़ाई है देश बचाने का। बीजेपी वर्सेस जनता का लड़ाई होगा। एवरीबॉडी इज द लीडर ऑफ दिस कंट्री, एवरी सिटीजन ऑफ दिस कंट्री इज द लीडर। देश का जनता का साथ बीजेपी का लड़ाई होगा 1:1। बीजेपी को कुर्सी छोड़ना ही पड़ेगा। और देश को तो खत्म कर दिया भाई, LIC को बेच दिया, स्टेट बैंक को बेच दिया, PF को रुपया ले लिया, कितना पब्लिक सेक्टर को बेच दिया। आज देखा मैंने बांग्ला में कल बोला था, आज हिंदी में थोड़ा ट्रांसलेट करने चाहूंगी अगर मिलेंगे तो। अरे ओ नंदलाल, अरे ओ नंदलाल, 1149 के महंगा गैस में अरे ओ नंदलाल, 1949 के महंगा का गैस में मुक्त का बेच रहा है, मुक्त बेच रहा है, मुक्त का चाल बन रहा है, मुक्त का चाल। ओए ओ नंदलाल, 1149 रुपया का गैस में बनते हैं, पक रहा है मुफ्त का चाल। और ये सरकार कैसे होता है वो तो बाबू हम लोग आने वाला दिन कह देंगे। उसको जाना है। हम अच्छा बढ़िया बात कहा ना, क्या भोजपुरिया का भी ये बढ़िया है ना, एकदम नंदलाल, घर का दुलाल, देश का दुलाल, महंगाई का दुलाल, LIC का दुलाल, एडी का दुलाल, सब लोगों को खत्म करने के लिए ओहे बाबू लाला अब देश को क्या जाला। এই কথা বলে আমি আজকে যারা এসেছেন আগামীকাল আবার তাদের আসতে অনুরোধ করব। এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল 10টা থেকে আবার এখানে আমরা এখানেই থাকবো রাত্রে, কিন্তু যারা বাড়ি ফিরে যাবেন চলে আসবেন। আর রমজান মাসে যারা করছেন রমজান তাদের বলে রাখি আমরা কিন্তু রোজা ভাঙার জন্য ইফতারের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। অনেক ধন্যবাদ, थैंक यू, थैंक्स ए लॉट। अरे आज पूरा बोल देंगे तो काल क्या बोलेंगे, थोड़ा बाकी भी रहना चाहिए ना, बात बाकी काल होगा, ठीक है ना। जय हिंद, वंदे मातरम, जय बांग्ला,
জয় ভারত মাতা কি জয়, জয় হিন্দুস্তান, জয় হিন্দুস্তান। বিজেপি হটাও, বিজেপি হটাও, ভ্রষ্টাচার হটাও, লুটেরা হটাও, এড হটাও। জয় হিন্দ, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ আমাদের সর্বজন শ্রদ্ধেয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার নির্ধারিত পথে চলে আমাদের যে ধর্ণা অনুষ্ঠান শুরু হয়েছে আজকে বেলা 12টা থেকে, আগামীকাল বিকেল 7টা পর্যন্ত চলবে। আপনারা শুনলেন, আপাতত যারা মহিলারা আছেন তারা এখানে থাকবেন এবং নিশ্চিতভাবে কালকে সকাল 9:30 থেকে 10টার মধ্যে আমরা এসে আবার হাজির হব এবং ধর্নায় অংশগ্রহণ করব।